একটু প্রবলেম হয়। এই জন্য একটু কাইন্ডলি সবাই মনে করিয়ে দিবেন একজন একজন সব। আর গত ক্লাসের আপনাদের কি সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না, বা আমার সাউন্ডটা কি আপনারা একটু মানে সমস্যা হচ্ছে শুনতে? জি না ভাই স্যার, মানে জি ভাইয়া, না ভাইয়া। আচ্ছা ভাইয়া আমরা প্রথম ক্লাসটা তাহলে করতে পারি নাই, একটু কিন্তু মানে আপনি যে হইতেছে আর রেকর্ড কি দিছিলেন ভিডিও, সেটা দেখে আমরা হোমওয়ার্ক করছি। জি ভাইয়া আপনাদের ভিডিওটা রেকর্ড ভালো করে করলে আমরা আর কি লোডশেডিং হলেও আমাদের সমস্যা হবে না পরে ভিডিওটা দেখতে। হ্যাঁ, হ্যাঁ, এইজন্যই আমি বলে দিতেছি। কারণ হচ্ছে অনেক সময় একটা ক্লাসে যদি বা আমার কখনো এরকম হয় নাই। আমার অনেকগুলি ব্যাচ হইছে বা আপনাদের অনেকেই এরকম করাইছি। কিন্তু যদিও বাই চান্স কখনো একটা ক্লাস মিস হয়ে যদি ধরেন ভুলবশত রেকর্ডিংটা আমি অন না করলে, তখন দেখা যাচ্ছে যে প্রবলেম হবে। তো এজন্যই আসলে বারবার এটা বলা। দেখা যাচ্ছে যে আমিও তো মানুষ, তো ভুল তো হতেই পারে। এই আরকি। তো আপনাদের আমি যেই স্ক্রিনটা শেয়ার করতেছি এখন, তো স্ক্রিন শেয়ার করার পর আপনাদের হচ্ছে যেই হোমওয়ার্কটা আছে বা যেই গ্রুপটা আছে, ওই গ্রুপে আমি চলে যাব। ওই গ্রুপে চলে যাওয়ার পর হচ্ছে আপনাদের যে হোমওয়ার্কগুলো আছে এটা নিয়ে একটু আমরা আজকে কথা বলবো। ঠিক আছে? আ ওটা হচ্ছে যে আপনাদের সবার হোমওয়ার্কটাই আমি দেখেছি। আ দেখা হইছে মোটামুটি আ আচ্ছা একটু হ্যাঁ। আপনারা কি আমার হোম মানে স্ক্রিনটা দেখতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা আপনাদের যাচ্ছে। হোমওয়ার্কের যে পেজটা আছে, আ হোমওয়ার্কের যে পেজটা আছে সেই পেজটা চলে যাচ্ছি। এখানে যারা কথা বলবেন, কথা বলার পরে মাইকটা বন্ধ করে দিবেন কাইন্ডলি, হ্যাঁ? না হলে সমস্যা হয়। দেখা যাচ্ছে যে আমি সেন্ট্রালি একটু আগে মিউট করে দিছিলাম। আপনারা হচ্ছে অনেক শব্দ হচ্ছিল। তো দেখা যাচ্ছে সবাইকে সেন্ট্রালি মিউট করে দিলে পরে আমি রেসপন্সটা পাই না, বা আপনারা যে কানেক্টেড আছেন কি না সেটা আমি বুঝতে পারি না। তো সেন্ট্রালি মিউট করলে হচ্ছে আমার বাধ্য হয়ে করতে হয়, আর আমাদেরও মনে করেন ক্লাসে অনেক প্রবলেম হয়। তো আমি সেন্ট্রালি মিউট করতে আসলে চাই না। আহ, এই জন্য কথা বলার পর অবশ্যই খেয়াল রাখবেন যে না আপনাদের যে স্পিকারটা আছে ওটা বন্ধ থাকে যাতে। তো এখানে আপনারা অনেকেই সাবমিট করেছেন, কিন্তু কিছু বিষয় যদি আমি একটু আলোচনা করি, যে আপনাদের তো এখন আসলে সবার হোমওয়ার্ক কোনটা কিভাবে করেছি সেটা নাই, কিন্তু কমন একটা ভুল যেটার মধ্যে ছিল, অনেকেই হচ্ছে গাঢ় কালার ইউজ করেছেন। ঠিক আছে? এই যে যেমন ধরেন এটা একটু ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা, এই কালারটা একটু ঠিক আছে, মানানসই লাগতেছে। আপনাদের যেই হোমওয়ার্ক আছে এই হোমওয়ার্কের উদ্দেশ্য ছিল, এটা ছিল না যে আপনারা কিভাবে কি উত্তর দিতেছেন বা কতটুকু উত্তর দিতেছেন একটা। হ্যাঁ, কেউ কিছু বললেন? আচ্ছা, আমি ওনাকে মিউট করে দিই। তো আপনাদের হোমওয়ার্কের এই উদ্দেশ্য ছিল না যে আপনারা কি উত্তর দেন সেই বিষয়টা দেখার থেকে আপনারা কিভাবে এই উত্তরটাকে প্রেজেন্ট করেছেন সেটাকে দেখার চেষ্টা করছি। আর অবশ্যই হ্যাঁ, এরকম এক কথায় উত্তর গুলো আসলে আহ, আমি প্রেফার করি না। আপনারা আর একটু বেশি কিছু লিখলে হচ্ছে আমারও আপনাদের জিনিসগুলো একটু দেখতে বা বুঝতে সুবিধা হয়। আহ, এই বিষয়গুলো একটু মানে আপনাদের এক কথায় উত্তর না দিয়ে কিছু আহ, একটু ব্রডলি লেখার প্রয়োজন ছিল। তবে আমি যেটা লক্ষ্য করেছি, এই যে দেখেন, এই জিনিসটাই দেখেন, উনার নামটা হচ্ছে মোবারক হোসেন। উনারটাই দেখি যে উনার যে কালারটা, এই কালারটা মানে খুবই গাঢ়। এত গাঢ় কালার আমি প্রথমেও বলেছি যে এত গাঢ় কালার বা মানে ডিপ কালার আপনারা ইউজ করবেন না। ইউজ করলে জিনিসটা হচ্ছে আপনার, এই যে যেমন ধরেন এখানে আমার আমার ব্রাইটনেস এখন কম আছে, আমার লেখাটা কিন্তু পড়তে সমস্যা হচ্ছে। ঠিক আছে? লেখাটা আমার পড়তে সমস্যা হচ্ছে। এখন আমি যদি ব্রাইট করি, আরো বাড়াই, আপনারা হয়তো বা আপনাদের ব্রাইটনেস অনুযায়ী দেখতেছেন, কিন্তু আমার হচ্ছে একটা ব্রাইটনেস পর্যন্ত যেতে হচ্ছে, তারপর আমার এই লেখাগুলো হচ্ছে আমি ভালো মতো দেখতে বা বুঝতে পারতেছি। তো ডিপ কালারের মধ্যে দেখতেও মানে অতটা মানানসই লাগে না, বা অতটা আপনার জিনিসটাকে ভালো লাগে না দেখতে যে কোনো কাজই। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমার অনেক সময় লেখাই ফন্টই বোঝা যাবে না। ঠিক আছে? যদি একটা কাজ আমি ক্লায়েন্টকে জমা দেই, সেই কাজটা যদি ক্লায়েন্ট নিজেও না বুঝে, নিজে একদমই না বুঝে, তখন দেখা যাচ্ছে যে সমস্যা হয়। তো এই সমস্যাটার জন্য আসলে আমাদের আহ, একটু দাঁড়ান।
আমি সবকিছু সাইলেন্ট করে নিই। স্যার স্ক্রিনটা ফুল দিলে ভালো হয়, একটু কম দেখাচ্ছে সমস্যা। বুঝি তো নাই। স্যার কোনো কথা শোনা যাচ্ছে না আর কি। কথা শোনা যাচ্ছে না? আপনাদের তো আমার আমাদের এখানে শোনা যাচ্ছে। কথা তো শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার, সমস্যা নেই। আচ্ছা, যারা কিছু দেখতে পাচ্ছেন না বা শুনতে পাচ্ছেন না, তারা কাইন্ডলি হচ্ছে একটু বের হয়ে গিয়ে আবার জয়েন করুন। স্যার এখানে কারো কথাই শোনা যাচ্ছে না, আপনার কোনো আমরা শুনতে পাচ্ছি না আর কি। মোবাইলে কি ভিডিও দেখা যায় না? একটু বলতেন যদি kindly। মাইক্রোফোনে কোনো সমস্যা হলো কিনা চেক দেন প্লিজ। আপনার আমি এই জায়গায় সবার কথা শুনতে পারতেছি, আর স্যারের লাইভটাও দেখতে তার কথা পারতেছি। শোনা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে। আচ্ছা, একজনই শুধু বলতেছেন যিনি আমার কথা শুনতে পাচ্ছেন না, আর আপনি হচ্ছে পাশে, আমি বুঝতে পারি যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা, কারণ এই যে দেখতে পাচ্ছেন আমার যেই ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লের মধ্যে আমার যদি ভয়েস শোনা যায় তাহলে ওটা করে, মানে ওটার মধ্যে একটা অ্যানিমেশন কাজ করে। তো আমার ভয়েস যে পিক আপ করতেছে সেটা আমি বুঝতে পারতেছি। তো যার হচ্ছে এই সমস্যাটা হচ্ছে, উনি আবার একটু রিজয়েন করেন, বের হয়ে গিয়ে আবার রিজয়েন করেন। হ্যাঁ, রিজয়েন করলেই ঠিক হয়ে যাবে আশা করি। আমার এই কথা প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি না স্যার। জি, প্রেজেন্টেশনটা দেখতে, আপনার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি না। একবার আবার আসে আবার রিজয়েন চলে করেন, যায়। আপনি রিজয়েন করেন, রিজয়েন করলে বের হয়ে গিয়ে আবার জয়েন করেন, জয়েন করলে তাহলে দেখতে পারবেন। হয়তো আপনার ওই যে কোনো লোডিং এর সমস্যা হওয়ার কারণে নেটে এরকম হয়েছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ আমি আমি দেখতে পাচ্ছি স্যার, ঠিক আছে। হুম হুম আমি যতটুকু বললাম অতটুকু তো সবাই বেশিরভাগই শুনতে পারছেন, তাই তো? মানে মোস্ট অফ দ্য ক্লাস তো এই কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, জি, অনেক সুন্দর করে বুঝিয়েছেন স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ওটা হচ্ছে যে ডিপ কালার গুলো ইউজ করলে হচ্ছে আহ, ইসে প্রবলেম হয়, দেখতে প্রবলেম হয়, এবং ক্লায়েন্টও বিরক্ত। আচ্ছা, আপনাদের মিউট করবেন কাইন্ডলি। এমন হলে তো সমস্যা, তখন আমাকে সেন্ট্রালি মিউট করে দিতে হবে। আচ্ছা, এরপর আমাদের এটা সেন্ট্রালি মিউট করে যেটা দেন, হচ্ছে, পরে আপনি যখন ফিডব্যাক নেবেন তখন অন করে দিলে আমরা কথা বলবো। স্যার আচ্ছা কোনো ঠিক আছে, কথা তাহলে আসলে আমি, শোনা যাচ্ছে না এখন, মানে ক্লাস করব কিভাবে এটাই বুঝতেছি না। আচ্ছা আপনার, মানে আপনার কোনো কথা বা কারোর কথাই শোনা যাচ্ছে না, আপনার ইয়েতে জাস্ট প্রবলেম, স্ক্রিনটা শো হইতেছে। আমাদের সবাই সাউন্ড কিন্তু ঠিক পাচ্ছি আমরা। ওনাকে একটু মেসেজে বলেন তো একটু যে আবার রিজয়েন করতে, উনি মনে হয় শুনতে পাচ্ছেন না আমার কথা। কেউ এখানে মেসেজে বলে দেন একটু কাইন্ডলি আপনি একটু রিজয়েন করেন। এটা তো শোনা যাইতেছে স্যার, সমস্যা তো হচ্ছে না। স্যার কথাটা শোনা যাচ্ছে। আচ্ছা, আমি ওনাকে বলে দিতেছি। আচ্ছা, তো আমি একটু আপনাদেরকে একটু মিউট করি, মিউট করে আমি কিছু কথা বলে তারপর হচ্ছে আপনাদেরকে আবার অন করতেছি, দাঁড়ান। আহ, যে বিষয়টা আরেকটা যেটা আছে, অনেকেই হচ্ছে হেডিং দেন নাই। আমি কিন্তু বলেছিলাম যে হেডিং দিতে হবে। এই যে যেমন ধরেন এখানে আমি একটা, এই যে দেখেন উনি সাবমিট করছে হোমওয়ার্ক, হোমওয়ার্ক সাবমিশনের জায়গায় শুধু হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ছিল, আর কিছু ছিল না। তো এইভাবে হোমওয়ার্ক, আসলে উনি মনে হয় একটা হোমওয়ার্ক করছে আরেকটা সাবমিট করছে, বা এরকম কিছু হতে পারে, বা আরেকটা পেজ আছে কিনা আমি একটু দেখি। আহ, আচ্ছা, কোনটা ছিল? এটা ছিল, হ্যাঁ। এখানে আর কোনো পেজও নাই, উনি জাস্ট এটা সাবমিট করে দিছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, হয়তো বা একটা উনি তৈরি করেছেন, ওইটা না শেয়ার করে হয়তো বা আগে যেটা ছিল ওরকম ভাবে শেয়ার করে দিয়েছেন। আর এখানে অনেকেই দেখা যাচ্ছে যে হেডিংটা নাই, বা আপনাদের হচ্ছে ধরেন সিম্পল কথা, এই যে কোশ্চেন অ্যান্সার যে লিখেছেন, এই কোশ্চেন অ্যান্সারের উপরে একটা ছোট করে একটা মানে যে হেডিং দিলেন যে হোমওয়ার্কটা কি, হোমওয়ার্ক ওয়ান, বা এরকম কিছু একটা লিখে দিলে তাহলে হচ্ছে জিনিসটা আরো আপনার ফর্মাল লাগে বা আরো একটু সুন্দর লাগে। আর এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে একটু সুন্দরভাবে ফরম্যাটিং করা, বা এই যে জায়গাটা নিছেন যে আপনি, হ্যাঁ ঠিক আছে, আপনি টেক্সট র্যাপ করছেন, টেক্সট র্যাপ করে একটু মানে সুন্দর মতো করে নিয়ে আসতেন, কিন্তু এই টেক্সট র্যাপ যে করবেন, সেই করার জন্য আপনার কতটুকু জায়গা নিতে হবে সেটাও একটু আইডিয়া করে
আপনারা নিজেদের মতো একটু যে মানানসই যাতে লাগে, একদম ছোট জায়গার মধ্যে টেক্সট র‍্যাপ করে একদম জায়গা মানে নিচে অনেক নিচ পর্যন্ত চলে যাওয়া দরকার নাই, আবার একদম বড় করে হচ্ছে আপনার আহ, মানে 2 লাইনের মধ্যে বা 1 লাইনের মধ্যে জিনিসটা শেষ করে দেওয়া দরকার নেই। একটু মানানসই ভাবে একটা জায়গা নেবেন যেখানে দেখতে আসলে ব্যাপারটা ব্যাড লাগে না বা খারাপ লাগে না। এই যে যেমন ধরেন এটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আর অনেকেই দেখেছি যে সিরিয়াল নাম্বারের যে ঘরটা, এই ঘরটাকে আরেকটু ছোট করা যায়। একটু ছোট করার চেষ্টা করবেন, যেখানে অতিরিক্ত জায়গার প্রয়োজন নেই সেখানে অতিরিক্ত জায়গা ইউজ না করাটাই আসলে বেটার। ঠিক আছে? আর উপরে আরেকটা ঘর অ্যাড করে জাস্ট একটা হেডিং দেওয়ার চেষ্টা করবেন, যে হোমওয়ার্ক 1 বা এরকম কিছু লিখে দিলে জিনিসটা সুন্দর লাগে। তো মোটামুটি হচ্ছে এই হচ্ছে বিষয়। আর অ্যাক্সেসের যে বিষয়টা, অ্যাক্সেসের বিষয়টা আমি আরেকবার যদি একটু, আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি গুগল শিটে চলে যাই। গুগল শিটে চলে যাওয়ার পরে ট্রাই গুগল শিটে গেলাম, গেট স্টার্টেড দিলাম। এটা আপনারা ওই যে আপনাদেরকে আগের ক্লাসে যেহেতু দেখাইছি, ওই যে আহ, আহ, আপনারা যে ইসে থেকে গেছেন, ড্রাইভ থেকে গেছেন, ওইভাবেও যেতে পারেন। আসলে ড্রাইভ থেকে যাওয়াটাই মনে হয় বেটার হবে। তো আমি ড্রাইভ থেকেই যাই। আমার গুগল থেকে আমি এখান থেকে ড্রাইভে চলে গেলাম। আসলে আমার ইউজারটা চেঞ্জ করে দিই। জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আজকের ক্লাসে যাতে ক্লিয়ার হয়ে যান। অনেকে যেহেতু কয়েকজন আছেন, বাকি সবাই মোটামুটি পেরেছেন। এই যে ধরেন আমি এখানে হোমওয়ার্কটা করলাম, হোমওয়ার্কটা করার পরে আমি যখন শেয়ারে দিব, যখন শেয়ার প্রেস করব, একটা নাম দিতে হবে আগে, আমাকে নাম যেহেতু দেই নাই। আচ্ছা, এই যে আমি যখন আবার যাই, এই যে এখানে ধরেন আমার হোমওয়ার্কটা করা হয়ে গেছে, বাই চান্স কথার কথা। তো এখান থেকে হচ্ছে আমি এখানে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পর হচ্ছে আমার এই যে শেয়ারে ক্লিক করার পরে এখানে যে রিস্ট্রিক্টেড অপশনটা আছে, এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিতে হবে। আর এখানে যে ভিউয়ার আছে, এই ভিউয়ারই থাকবে। ভিউয়ার থাকার পর হচ্ছে আমি এখান থেকে কপি লিঙ্ক করব। কপি লিঙ্ক করার পর আমি এখান থেকে ডান দিয়ে পরে আমি এই জিনিসটা শেয়ার করব। শেয়ার করলে তাহলে আমার অ্যাক্সেসটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? এতটুকু মানে হোমওয়ার্ক নিয়ে যে আলোচনা হইলো বা যেটা বলা হলো সে ব্যাপারে সবাই ক্লিয়ার, তাই তো? জি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা, হুম, জি বলেন। আপনার কথাটা ক্লিয়ার না আসলে। আপনারা কি ওনার কথা বুঝতে পারতেছেন কেউ? উনি বলতেছে ফরম্যাটটা বুঝিনি। ও, ফরম্যাট। ফরম্যাট বলতে জি। ফরম্যাট বলতে কি তেমন কিছুই না, জাস্ট হচ্ছে আপনার এই যে জিনিসটাকে সুন্দর করে সাজানো। ঠিক আছে? একটা জিনিসকে সুন্দর করে সাজানো যাতে জিনিসটা দেখতে একটু রুচিসম্মত লাগে। এবং মনে করেন এই যে সেলগুলো আছে, হ্যাঁ, এই সেল, এখানে যে এই যে সবুজ একটা লাইন, লাইনটা কাটা যায় না, কিভাবে কাটবো? কোন সবুজ লাইন? যখন আমরা এখানে ক্লিক করি একটা সবুজ লাইন অটোমেটিক থেকে যায়। সবুজ লাইন তো থাকার কথা না। আচ্ছা, আমি এই বিষয়টা শেষ করে নেই। ওটা হচ্ছে যে আপনার এই যে ধরুন এই যে সেলগুলো আছে, এই সেলের বাহিরে চলে গেল আপনার লেখা, বা ধরেন আপনার জিনিসটা হচ্ছে এক জায়গায়, আমি দেখেছি এরকম যে অনেকে ফন্ট সবকিছু ঠিক আছে, বাট হচ্ছে আপনি এখান থেকে একটা জায়গার মধ্যে ফন্ট হচ্ছে হোয়াইট হয়ে রয়েছে।
ঠিক আছে? বা আপনারা ধরেন এই যে মার্ক ভাই এটা না, এটা না, এই যে আপনি একটা লাইন সিলেক্ট করলেন না, তারপর আমি যখন শেয়ার করব তো লাইন সহ সিলেক্ট হয়ে যায়। এই লাইন সিলেক্ট করছেন তো, এখন তারপর যখন শেয়ার করব তখন এই লাইন সহ তো সিলেক্ট আপনার শেয়ার যাচ্ছে না, সেটা বলতেছি। এই লাইনটা সিলেক্ট করলে এই লাইন সহ শেয়ার হয়ে যায়, তাই তো? জি জি জি। তাহলে আপনি সিলেকশনটা উঠায় দেন, বাইরে একটা ক্লিক করলেই তো হলো। এই যে এখানে একটা ক্লিক আচ্ছা করলেই হলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া, এই যে লেখার নিচে যদি নিচে দাগ থাকে, এটা কামড় কিভাবে? লেখার নিচে দাগ থাকে হচ্ছে আপনার আন্ডারলাইন করা থাকে এই জন্য। যেমন ধরুন আমি যদি দেখাই যে আমি এখানে লিখলাম, কিছু লেখার পর আমি এখন যদি এটাকে আন্ডারলাইন করে দিই, কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন করে, এই যে দেখেন আন্ডারলাইন চলে আসছে, একটা আন্ডারলাইন হয়েছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল ইউ দেই, তাহলে আবার আন্ডারলাইনটা চলে যাবে, আচ্ছা ওকে। ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখেন আন্ডারলাইনটা চলে গেছে। আচ্ছা যাই হোক, এই আর কি, এভাবে আন্ডারলাইন দেয় আর আন্ডারলাইন উঠায় দেয়, কন্ট্রোল ইউ ইউজ করতে হয়, ওইটাই আর কি। আন্ডারলাইন হচ্ছে আপনার জিনিসটাকে গুরুত্ববহ দেখানোর জন্য, ঠিক আছে? তো ওই যে ফন্টের কালার গুলো ঠিকভাবে মানানসই ভাবে রাখা, জিনিসটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করাটাইকে বলে আসলে কোথায় বলতেছে ফরম্যাট। এর মধ্যে আর আচ্ছা কার জন্য একো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে বর্তমান যে ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যে আসলে চলে যাই। আপনাদের এই বিষয়টা নিয়ে আসলে আমার ক্লাস করেছিল গতবার 50 জন ক্লাস করেছিল এবং 68-70 জনের মতো হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করেছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি যে আপনারা যারা ক্লাস সরাসরি করতে পারেন নাই তারা হচ্ছে সাবমিট করতে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আমি রফিকুল ইসলাম বলছিলাম। আমার ওই হোমওয়ার্কটা একটু দেখবেন। সবার হোমওয়ার্কই দেখা হয়েছে আমি যতটুকু জানি। স্যার বলছি আমরা ভিডিওগুলো তো পরে পাবো নাকি স্যার? আমরা অনেক সময় তো ক্লাস করতে পারি না, যে দুর্যোগের সময় করতে পারি নাই, পরে কাজগুলো দেখে কাজগুলো জমা দিছিলাম আর কি। আচ্ছা, আমি সবারটাই মোটামুটি দেখেছি। আমি এই যে একটু আগে আপনাদের ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগে দেখেছি, তো সবারটাই মনে হয় দেখা হয়েছে। আপনারা একটু চেক করবেন, আর যদি বাই চান্স যদি আমার কাছে কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে আমি সেটা দেখে দিব। ঠিক আছে, তো আজকে হচ্ছে আপনাদের বেসিক জিনিস নিয়ে আলোচনা, যে আপনাদের বর্তমানে কোর্সের মধ্যে কি কি জিনিস আছে সেগুলো নিয়ে আপনাদের কিভাবে কিরকম ধারণা আছে বা কি জ্ঞানটা আছে, যেটা বলা হয় ওই সমস্ত জিনিসগুলো আজকে আমরা একটু ধারণাটা শিখব, এবং ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে প্র্যাকটিক্যালি কাজগুলো করার চেষ্টা করব। তো আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, যদি এই প্রশ্নটা করি যে ফ্রিল্যান্সিংটা আসলে কি, এটা যদি আমাকে কেউ একটু দিতে পারেন বা বলতে পারেন তাহলে একটু একজন করে বলবেন। স্যার, আমি নুর আলম বলছিলাম। জি স্যার, মূলত বোঝানো হয় কাউকে স্থায়ীভাবে নিয়োগ না দিয়ে বাহিরের কাউকে দিয়ে কাজটা করিয়ে নেওয়াকে ফ্রিল্যান্সিং বলা হয়। আচ্ছা, আর অন্য কেউ বলতে চাইলে? স্যার আমি যদি বলি, আমি আব্দুল্লাহ বলি। বলতে গেলে ওটাকে মুক্ত পেশা বলে। আচ্ছা, মুক্ত পেশা বলে। আর আরেকজন বলেন। ফ্রিল্যান্সিং হলো এক ধরনের একটা পেশা, যখন আমি মন চাই তখন করতে পারবো, অবসর সময় করতে পারবো, এই প্রফেশনাল ভাবেও করতে পারবো। আচ্ছা, আর কারো কোনো মত আছে? ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি পেশা যেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো সময় করা যায়। আচ্ছা, ঠিক আছে। তো সবার মানে থিমটা কিছুটা একই রকম, ঠিক আছে? মানে সবার কথার যে মূল ভাবটা সেটা একই রকম। তো এর বাহিরে বা এর থেকে অন্য কিছু কেউ অ্যাড করতে চাচ্ছেন? মানে নতুন কিছু কেউ যদি বলতে চান বা একটু আলাদাভাবে কেউ কিছু যদি বলতে চান যে ফ্রিল্যান্সিংটা কি, যদি এরকম কারো ধারণা থাকে তাহলে শেয়ার করতে পারেন। আচ্ছা, বাইরে গেলাম। আচ্ছা আপনি হ্যাঁ বলেন। স্যার আমি বলি স্যার,
জি বলেন। ফ্রিল্যান্সিং হচ্ছে যে কাজের বিষয়ে বিশেষ অভিজ্ঞতা বা দক্ষতা আমার কাছে আছে বা কারো কাছে তার সাথে জড়িত কাজ অন্যদের জন্য করা এবং তার বিনিময়ে টাকা নেওয়া, এটা হচ্ছে মূলত ভাষা ফ্রিল্যান্সিং আর কি। আচ্ছা, এখন আরেকজন বলতে চেয়েছিলেন, একটু বলেন, তারপর আমি বলতেছি আমার বিষয়টা। জি, নাসির উদ্দিন, আপনি কি কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, এখন আপাতত তাহলে স্যার হ্যালো বলেন। হ্যালো ফজলুল তো দেখছি স্যার বলতে থাকেন, বলতে থাকেন, বুঝতে পারছি। কোনো ব্যক্তির আদেশে কাজ না করলে ফ্রিল্যান্সিং বলে। এখন আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, আমি আপাতত এটা ক্লোজ করে দিতেছি, কারণ অনেক একো হচ্ছে। তো ফ্রিল্যান্সিং বলতে হচ্ছে আপনার যে বিষয়টা আমি বলি, আমার ভুল শুদ্ধ হলে অবশ্যই আপনারা সেটাকে ঠিক করে দিবেন, কিন্তু আমি আমার মতামতটা দেই। ওটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং যেটা সেক্টরটা আছে ওটা সম্পূর্ণ মুক্ত পেশা না, বা আপনারা সবাই যেভাবে বলতেছেন যে মুক্ত পেশা, আসলে আমি বিশ্বাস করি যে সম্পূর্ণভাবে সেটা মুক্ত পেশা না। যদি আমি বলি যে আমাকে ফ্রিল্যান্সিং করতে হবে, হ্যাঁ আমি নিজের সময় করব অবশ্যই, আমার একটা নির্দিষ্ট সময় আছে, আমি ধরেন এখন ভালো লাগতেছে না, আমি 1 ঘন্টা পর করব, বা আমি বাসা থেকে করতেছি, সেটা ঠিক আছে। কিন্তু আমি যখন আমার ক্লায়েন্টের সাথে কাজ করব, বা আমার ক্লায়েন্ট আমাকে কিন্তু একটা টাইম দিয়ে দিবে, যেমন ধরেন 7 দিনের মধ্যে দেন বা 24 ঘন্টার মধ্যে আমাকে দেন। তো এখন কথা হচ্ছে যে আমি যদি আমার এই ফ্রিল্যান্সিং সেক্টরটাতে আমি কাজ করতেছি, তো কাজ করার পর আমাকে সেই 24 ঘন্টার মধ্যেই কাজটা জমা দিতে হচ্ছে। ঠিক আছে? এখন এরকম হতে পারে যে আমি সকালে করলাম না বিকালে করলাম, কিন্তু আমাকে যে বলে দিছে যে 24 ঘন্টার মধ্যে জমা দিতে হবে কাজটা, তো আমাকে 24 ঘন্টার মধ্যেই দিতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে জায়গা থেকে 25 ঘন্টা হয়ে যায়, তখন সেই আমাকে একটা ব্যাড রিভিউ দিবে বা 1 স্টার দিয়ে দিবে। যাতে 1 স্টার হচ্ছে আপনার মানে আপনার পারফরম্যান্স অনেক খারাপ সেটা বুঝায়। তো এই যে একটা আমার যে একটা অবশ্যই একটা জায়গায় আমি বাধা আছি, বা আমার একটা আপনার কি বলে ওটাকে, যে একটা দায়বদ্ধতা অবশ্যই আছে, আমি কিন্তু সম্পূর্ণভাবে মুক্ত না। তো এই যে মুক্ত না, এই ক্ষেত্রে আমি বলবো যে ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে একদিক থেকে মুক্ত পেশা, অন্য দিক থেকে বিবেচনা করলে আসলে মুক্ত না। তবে হ্যাঁ, আমি এটা বলবো যে আপনি যদি ফ্রিল্যান্সিং করে একটা পর্যায় পর্যন্ত যেতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এক পর্যায়ে গিয়ে যখন আপনার এরকম একটা অবস্থানে পৌঁছাবেন, যখন আপনার আর কিছু ক্লায়েন্ট থাকবে যারা আপনার সাথে কাজ করবে, বা আপনার সাথে কাজ করার জন্য আপনাকে খুঁজবে, তখন হচ্ছে আপনি নিজের মতো করে সময় দিতে পারবেন যে আপনাকে আমি এই কাজটা 1 সপ্তাহ পর দিব। আমার এখন 1 সপ্তাহ ব্যস্ততা আছে, আমি 1 সপ্তাহ পর দিব, বা আমার 1 সপ্তাহ অন্য কাজ আছে। তো সেই ক্ষেত্রে তখন একটা পর্যায়ে পৌঁছে যাওয়ার পর জিনিসটা আসলে ফ্রিল্যান্সিং মুক্ত পেশা হয়। কিন্তু প্রথম ইনিশিয়াল ফেজে আপনার কখনোই এটা সম্পূর্ণভাবে আসলে মুক্ত পেশা না, বা কোনো কিছুই আসলে সম্পূর্ণ মুক্ত পেশা হয় না। সো এই যে একটা ধারণা থাকে যে মুক্ত পেশা, তো এই বিষয়টার মধ্যেও যে কিছু দায়বদ্ধতা, কিছু রেসপন্সিবিলিটিস আছে, এই বিষয়টাই আসলে আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি। তো আমি এখন আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই শেয়ার করবেন। আমি জাস্ট আপনাদেরকে দ্বিতীয় প্রশ্নটা যদি একটু করি যে আউটসোর্সিং কি, কারো কি ধারণা আছে আউটসোর্সিং কি, বা আউটসোর্সার কারা? জি, আমি অন করে দিয়েছি, আপনারা বলতে পারেন। হ্যাঁ, আমি যেটা বুঝি আউটসোর্সিং বলতে, যে যে কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারী বা স্থায়ী কোনো লোক না নিয়োগ করে বাইরে কারো কাছ থেকে কোনো কাজ করে নেওয়া হচ্ছে আউটসোর্সিং। যারা প্রতিষ্ঠানে কাজটা করিয়ে নাই বা করান তারা আউটসোর্সার। আচ্ছা, সেটা অনেকটা চলে এসেছে, প্রায় চলে এসেছে। আর কেউ কিছু বলতে? স্যার জি জি বলেন। দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করানো, আচ্ছা আমি যেটা জানি হালকা এরকমই হবে। আচ্ছা, এটা তো আসলো, একটা বিষয় আসলো, কিন্তু আমি আরেকটা বিষয় আসলে জানতে চাচ্ছি যে আরেকটা জিনিস আসলে একটু চলে আসছে। কোনো কাজ দিয়ে সেটা আমি নিজে না করে অন্য কাউকে দিয়ে করার বলে
অন্য কাউকে দিয়ে যে উপার্জন হ্যাঁ করে হ্যাঁ সেটা মোটামুটি চলে আসছে। তো আমরা আর প্রশ্নতে না যাই, যেহেতু প্রশ্নটা এসেই পড়ছে। তো আউটসোর্সিং মানে হচ্ছে সিম্পলি এটাই, ধরুন আমার একটা ইনস্টিটিউট আছে, অ্যাস্ট্রা ইনস্টিটিউট আছে। তো অ্যাস্ট্রা ইনস্টিটিউটের মধ্যে আমরা অনেকে মিলে আসলে আহ, অনেকজন লোক আছে কাজ করার জন্য, কিন্তু আমার এরকম একটা সমস্যা বা এরকম একটা পজিশনে আমি চলে আসলাম যেখানে আমার নিজের পক্ষে আমার কোম্পানির লোকদেরকে দিয়ে আসলে কাজটা সম্পূর্ণ করানো পসিবল হচ্ছে না, বা আমার ম্যান পাওয়ারের শর্টেজ আছে। আমার যারা কাজ করতেছে তারা সম্পূর্ণ মানে তাদের আর লোড নেওয়া সম্ভব হচ্ছে না বা আর কাজ করা সম্ভব হচ্ছে না। তখন আমি এই কাজটাকে বা আমার যে কোম্পানির কাজটাকে সেটাকে আমি বাহিরে কারো দিয়ে করালাম। এটাই হচ্ছে আমার আউটসোর্সিং করাকে বুঝায় আর কি। তো আপনাদের মধ্যে যদি আমি প্রশ্ন করি যে আহ, কেউ কি বলতে পারেন যে আউটসোর্সার আর ফ্রিল্যান্সার বা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর মধ্যে আসলে তফাৎটা কি? কোনো তফাৎ নাই স্যার। জি, যেটা আমি বুঝি সেটা হচ্ছে যে যারা আউটসোর্সার বলতে যে প্রতিষ্ঠানগুলো কাজ দেয় সেটা হচ্ছে আউটসোর্সার, আর যারা কাজ করবে, যে প্রতিষ্ঠান যে কাজ যারা কাজ করবে তারা হচ্ছে ফ্রিল্যান্সার। হ্যাঁ, উনার কথাটাতে অনেকটা চলে এসেছে। ওটা হচ্ছে যে আমি ধরুন এই যে বললাম আমার উদাহরণটা যে দিলাম, একজন মানুষ, একজন ইনস্টিটিউট বা মানুষ যেই বলেন, তো উনি হচ্ছে আমি নিজে কাজটা করতে পারতেছি না, আমি আরেকজনকে দিয়ে কাজটা করাবো। সেক্ষেত্রে আমি হচ্ছে একজন আউটসোর্সারের ভূমিকা পালন করতেছি, আর আমার হয়ে যিনি কাজ করতেছেন উনি একজন ফ্রিল্যান্সারের ভূমিকা পালন করতেছেন। অবশ্যই এরকম হতে হবে। ফ্রিল্যান্সার যে আছেন বা যে হচ্ছে ফ্রিল্যান্সিং করছেন, তিনি কোনো ধরাবাঁধা কন্ট্রাক্টের মধ্যে নাই আমাদের সাথে, বা আমাদের অফিসে কাজ করতেছেন এরকম না। উনাকে জাস্ট আমরা একটা কাজের জন্য বা কিছু কাজের জন্য ওনাকে আমরা কন্ট্যাক্ট করেছি বা ওনার সাথে যোগাযোগ করে আমরা একসাথে কাজ করতেছি। তো এটাই হচ্ছে মূলত আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর মধ্যে আসলে পার্থক্য। এখন নেক্সট সাবজেক্টে যে চলে যাই, ওটা হচ্ছে যে আপনাদের ডাটা এন্ট্রি বলতে আসলে কি বুঝতেছেন? যে ডাটা এন্ট্রিটা কি, কেউ যদি একটু শেয়ার করতেন। স্যার আমি যতটুকু বুঝি জি। data entry বলতে হয় যে কোনো কিছু মানে কোনো জিনিসের ডাটা বের করা আর কি, কোনো জিনিসের সম্বন্ধে কিছু তথ্য বের করে দেওয়া যেতে বলে আমার জানা মতে। তো আরেকদিন তথ্য সংরক্ষণ করে লেখা বা উপস্থাপন করা। আচ্ছা, যেই যারা উত্তর দিচ্ছেন মোটামুটি তারাই বারবার উত্তর দিচ্ছেন, এর বাহিরে আম, কেউ কি বলার মানে ইচ্ছা আছে বা বলতে চাচ্ছেন, তাহলে তারাই জি, বলতে চাচ্ছে ডাটা এন্ট্রি বলতে তো আমাদের বোঝাচ্ছে আমরা যখন কোনো ক্লায়েন্ট তার কিছু স্পেসিফিক ডেটা দিয়ে দিবে যেগুলোকে আপনার আমাদেরকে হচ্ছে সাজিয়ে একটা এক্সেল শিট ক্রিয়েট করে তারপরে দিতে হয়। তো বেসিক্যালি দেখতে গেলে হচ্ছে ইনফরমেশন গুলো হচ্ছে আমাদেরকে লাইন ওয়াইজ সাজিয়ে দেওয়াটাতেই ডেটা এন্ট্রি বলা হয়। জি। আচ্ছা, এরপর নেক্সট। ভাইয়া ডাটা এন্ট্রি বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডাটা প্রডিউস করা, ডাটা তৈরি করা। আচ্ছা, এরপর ভাইয়া ডাটা এন্ট্রি বলতে বোঝাচ্ছে যে কোনো ক্লায়েন্ট আমাদের যখন একটা কাজ দিবে তার ডাটাগুলো আমাদের বের করে এক্সেল শিটে আমাদেরকে সুন্দর করে উপস্থাপন করে তাকে ক্লায়েন্টকে জমা দেওয়া, এটাই আর কি, যে ডাটাগুলো তারা বলবে আর কি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আপনারা এই যে মোটামুটি একটা যে থিম দিয়েছেন বা একটা যে কথা বলতেছেন, এই কথাটা মোটামুটি সবারই আসতেছে। তো এর মানে এর থেকে ডিফারেন্ট কারো কি কোনো উত্তর আছে বা কেউ কোনো উত্তর দিতে চাচ্ছেন, তাহলে সে বলতে পারেন। আমি একটু বলি। জি স্যার, আমি একটু বলতাম। একজন করে বলবেন। আচ্ছা, নাসির উদ্দিন ভাই, আপনার স্পিকারটা বন্ধ করে দেন, আপনার মাউথে অনেক প্রবলেম হচ্ছে, আপনার এটা মিউট করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি জি বলেন। ডাটা এন্ট্রি বলতে আমি যেটা বুঝি, ডাটা মানে প্রাইমারি ডাটা যদি বায়ার দেয় সেটা নিয়ে কাজ করা, আর যদি না দেয় সেটা সোর্সিং করে বিভিন্ন ইনফরমেশন বের করা, সেটাকে কালেক্ট করে সেগুলোকে আবার সাজিয়ে গুছিয়ে বাইরের কাছে উপস্থাপন করা, এটাই হচ্ছে ডাটা এন্ট্রি।
হ্যালো, আমি বলতে চাই জি, জি বলেন। আমি আমার জানা মতে ডাটা এন্ট্রি হচ্ছে কোনো তথ্য বা উপাত্তকে মানে লিপিবদ্ধ করাই হচ্ছে ডাটা এন্ট্রি। স্যার, আমি একটু বলতাম জি, জি বলেন। ডাটা আমি এন্ট্রি যেটা আমরা বলতে এমনিতেই বুঝি যে কোনো তথ্য হয়তো মানে এন্ট্রি করা বা এরকম বোঝা, কিন্তু আমার জানা মতে এটা এমন না। এটা হচ্ছে ইলেকট্রনিক ডেটা যোগ, যাচাই বা সম্পাদন করা, যোগ করা, বিভিন্ন পরিসংখ্যানের যোগ করা, নোট করা, রেকর্ডিং করা, প্রতিলিপি করা, এগুলো হচ্ছে আচ্ছা, আমি data এখন entry অনেক আমি বড়। একটু বলি। ওটা হচ্ছে যে আমি যেটা চাচ্ছিলাম বা আমি যেটা আপনাদের কাছ থেকে আগে আমি বলবো কি, হ্যাঁ, হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে আপনি বলেন। আমি যেটা বুঝছি আর কি ডাটা এন্ট্রি বলতে, যে একজন ফ্রিল্যান্সার হুম, ফ্রিল্যান্সার মানে বায়ার বা হচ্ছে যে আউটসোর্সার যিনি আছেন, তার চাহিদা মতো আহ, কথাগুলোকে করে সেগুলো সাজিয়ে এবং এটাই হচ্ছে ডাটা এন্ট্রি বলতে। আচ্ছা। তো আমি যেটা আসলে আপনাদের কাছ থেকে যেটা উত্তরটা চাচ্ছিলাম। স্যার, আমি কি বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ বলেন। ডাটা এন্ট্রি হলো সংগঠন এবং পরিচালনার উদ্দেশ্যে একটি কম্পিউটার সিস্টেম। হুম। মানে ডেটাটা প্রবেশ করে ডিজাইন আপনি কি গুগল থেকে দেখে বলতেছেন? স্যার। না, মনে হলো আপনার উত্তরটা ওরকম। মানে হুম, আগে থেকে দেখা তো এই জন্য আর কি। আচ্ছা, আচ্ছা। সমস্যা নাই। তো আমি যেটা এখন আমি একটু বলি আপনাদেরকে, আ আমি একটু ক্লিয়ার করে দেই বা আমি যেটা বলতে চাচ্ছি সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি। ওটা হচ্ছে আমি আপনাদের কাছ থেকে যেটা চাচ্ছিলাম যে আপনারা ডাটা এন্ট্রি বলতে আপনারা জাস্ট হচ্ছে আপনাদের ডাটাটাকে এন্ট্রি করা বুঝাচ্ছেন। ধরেন আপনারা সবাই বলতেছেন যে এক্সেল শিটে সুন্দর করে সাজানো বা এক্সেল শিটে সুন্দর করে এখন যদি আমি সেই কথাটা বা সেই বিষয়টার উপর বেস করে আপনাদের কথার উপর বেস করে আমি যদি সেই জিনিসটাকে মেনে নিই, তাহলে আমার বোঝানো হচ্ছে কি যে আমার একটা তথ্য বা একটা ইনফরমেশন যেটা টেক্সটের আকারে সেটাই আমার ডাটা। কিন্তু ডাটা বলতে তো আর আসলে শুধু টেক্সট যে আছে বা টেক্সট নিয়ে আপনারা কাজ করবেন, বিষয়টা সেরকম না। ঠিক আছে? আপনাদের ডাটা বলতে আমি একটা ইমেজকেও ডাটা হিসেবে নিব। ঠিক আছে? একটা ভিডিওকেও ডাটা হিসেবে নিব। একটা অডিওকেও ডাটা হিসেবে নিব। একটা আপনার ধরুন অন্য যেকোনো ধরনের একটা বিষয় থাকলো, ও যেই কোনো কিছু ক্লায়েন্ট আমাকে যাই দিক, সেটাই আমাকে একটা ডাটার মধ্যে নিতে হবে। এখন ডাটা এন্ট্রির মধ্যে একটা মূল একটা সাবজেক্ট আছে, ওটা হচ্ছে ফাইল কনভার্সন। আপনারা সেটা দেখবেন নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি দেখাবো যখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। তো ফাইল কনভার্সন যেটা ধরেন ক্লায়েন্ট আপনাকে দিল বিদেশের বিভিন্ন ক্লায়েন্টদের সাথে যেভাবে হয় বিষয়গুলো আসলে যে ওরা রিসার্চ করে, রিসার্চ পেপার তৈরি করে বা যে কোনো ধরনের ওদের যেই ধরুন যে কোনো ধরনের বুক বা ইনফরমেশন থাকে, ওই ইনফরমেশনগুলোকে ওরা ছবি আকারে কালেক্ট করছে বা কোথাও থেকে ওরা ছবি তুলছে। তো আপনাকে জাস্ট ওই ছবিগুলো দিয়ে বলা হলো যে এটাকে আমাকে টেক্সটে কনভার্ট করে দাও। ঠিক আছে? আমার এই ছবিগুলোকে টেক্সটে কনভার্ট করে দেন বা একটা ভিডিও দিল, ওই ভিডিওর মধ্যে যা কথাবার্তা আছে, যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেই সমস্ত বিষয়কে আমার আসলে টেক্সটে কনভার্ট করে আহ, হ্যাঁ, কনভার্ট করে তারপর হচ্ছে আপনাদের হচ্ছে ওইটাকে আমাদের কনভার্ট করতে হবে টেক্সটে বা একটা ভিডিওকে ইমেজে কনভার্ট করতে হবে। তো এই যে কাজগুলো করলেন, এই যে আপনারা যে একটা ভিডিওকে টেক্সটে কনভার্ট করলেন বা একটা ইমেজকে টেক্সটে কনভার্ট করলেন, এই বিষয়গুলো কিন্তু ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। তো একটা ইমেজ, একটা ছবি, একটা যে আপনার কি বলে ওটাকে, অডিও অডিও, এগুলো সবই হচ্ছে আমার একটা ডাটার মধ্যে পড়ে। আমি এই সবগুলোকেই আসলে একটা ডাটা হিসেবে একজন আপনি ডাটা এন্ট্রিতে কাজ করলে এই সবগুলোকেই আসলে আপনার নিজের একটা ডাটা হিসেবে আহ, মেনে নিতে হবে বা গণ্য করতে আর কি গুনতে হবে। তারপর এটার উপরে আপনার কাজ করতে হবে। তো আপনারা যদি ডাটা এন্ট্রি বলতে শুধু মনে করেন যে আপনারা এক্সেলে কাজ করবেন বা অন্য কোনো এক্সেলের কাজ, অবশ্যই আপনার 60-70% কাজ এক্সেলেই হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এর বাহিরেও অনেক ধরনের
কাজ আছে এবং ফাইল কনভার্সন যেটা বললাম, এই ফাইল কনভার্সন নিয়ে হিউজ পরিমাণের কাজ পাওয়া যায় অনলাইনে বা অফলাইনে বিভিন্ন সময় বা বিভিন্ন জায়গাতে। তো এগুলিও কিন্তু একটা ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। তো আপনারা যদি ডাটা এন্ট্রি বলতে জাস্ট হচ্ছে টেক্সটকে আপনার ডাটা এক্সেল শিটে বা গুগল শিটে এন্ট্রি করাকে বোঝান, তাহলে ওটা আসলে সম্পূর্ণটা হলো না। ঠিক আছে, ডাটা এন্ট্রিটার বিষয়টা আরো ব্রড, এটাই আমি আসলে আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। আর যেটা বিষয়টা আরেকজন শেয়ার করলেন যে 3-4 জনের মতামত নিলেই হয়, ওটা হচ্ছে যে সবাইকে বলার সুযোগ দেয়া বা সবার জ্ঞানটা একটু, আমিও একটু বিচার বিবেচনা করতেছি। আর এখানে আজকে অনেকেই ফার্স্ট ক্লাসে জয়েন করছেন, তো আসলে আমরা বেসিক থেকেই শুরু করব। ঠিক আছে, সবার সেই বেসিকভাবে সেটা জানা নাই। অনেকে হচ্ছে আপনার কম্পিউটার থেকে জয়েন করতেছেন, অনেকে মোবাইল থেকে জয়েন করতেছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন পরিস্থিতিতে আছে। তো আমাদের সবাইকে নিয়ে একটু উঠে আসতে হবে এবং সেভাবে করেই আসলে আগাতে হবে। তো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন। আমি মাইক অন করে দিয়েছি, আপনারা নিজেদের মতামত দিতে পারেন। এই বিষয়ে আর কোনো কনফিউশন আছে? না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, না স্যার, এখন কনফিউশন নেই। আপনাদের মার্কেট প্লেস সম্বন্ধে কি বলছেন, মানে মার্কেট প্লেসটা কি, যদি কেউ একটু বলতেন। স্যার মার্কেট প্লেস হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন আর আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবার, আমি যেটা বুঝি। আচ্ছা, আর কেউ নতুন অ্যাড করতে চাচ্ছেন এর মধ্যে? মার্কেট প্লেস আসলে স্যার হচ্ছে যে যেখানে কি আছে ফ্রিল্যান্সাররা কাজ করে, যেখান থেকে কাজ নেয়, কাজ নেওয়া হয় আর কি, সেটাই মার্কেট প্লেস। জি, তো এইখানে আমি আর বেশি বাড়াবো না। ধরুন আমি যদি একটু অ্যাড করি, তো মার্কেট প্লেস হচ্ছে আপনার 2 ধরনের মার্কেট প্লেস হয়। ঠিক আছে, 2 ধরনের মার্কেট প্লেস হয়। একটা হচ্ছে আপনার মাইক্রো মার্কেট প্লেস, আর একটা হচ্ছে ম্যাক্রো মার্কেট প্লেস। তো স্যার আমি একটু কথা বলতাম, আপনার মাইক্রোফোনটা কি চালু আছে স্যার? জি বলেন। ওই যে আপনার ওই যে ভিডিওর ইটা চালু করতে বলছিলেন, মাঝখানে মনে করে দিতে। হ্যাঁ, ওটা আমি করেছি। জি স্যার, মানে আমাদের ক্লাসের প্রথমে আপনাকে বললেই হবে, এর বাহিরে সমস্যা নেই। আমার প্রথমে মনে করাই দিলেই হবে। ভাইয়া আরেকবার একটু বললে ভালো হতো। মার্কেট প্লেস 2 ধরনের বললেন যে। আমি দেখাচ্ছি, ওটার মধ্যেই আসতেছি। ওটা তো মাঝখানে পুরোটা শেষ করতে পারি নাই, তো আমি বলতেছি। তো মার্কেট প্লেস হচ্ছে আপনার 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মাইক্রো মার্কেট প্লেস, আরেকটা হচ্ছে ম্যাক্রো মার্কেট প্লেস। তো বেসিক্যালি যদি আমি বলি যে আপনার হচ্ছে যেই আমাদের ফাইবার যেগুলো আছে, ফাইবার, আপওয়ার্ক যেগুলো বলেন, ওগুলো হচ্ছে বড় ধরনের মার্কেট প্লেস। ওখানে হচ্ছে আপনারা হচ্ছে বড় যেই মানে বড় যেই ক্লায়েন্টরা আছে, যারা এক্সপিরিয়েন্স আছে, অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে যাদের কাজ করার, তারা হচ্ছে ওই সমস্ত ওয়েবসাইটে কাজ করে। তো এখন আপনারা যদি নিজেরা চিন্তা করেন, abcworker.com নামে একটা ওয়েবসাইট ছিল, আমি ওখানে যাওয়ার চেষ্টা করতেছি। এবিসি ওয়ার্কার, হ্যাঁ এবিসি ওয়ার্কার, এই যে পেয়ে গেছি। তো আপনারা নিজে থেকে একটু যদি চিন্তা করেন যে একটা ফাইবার আপওয়ার্কে যদি আপনি একজন বিগিনার হিসেবে যান, বিগিনার হিসেবে যাওয়ার পরে আপনাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি, নাকি একটা যে এক্সপিরিয়েন্স আছে, যার কাজ করার মানে কাজ করার অভিজ্ঞতা আছে কয়েক বছর যাবত, তো তাদের সেই কাজ পাওয়ার মানে অভিজ্ঞতা মানে সম্ভাবনা বেশি, না আপনাদেরটা বেশি? ঠিক আছে, এটা যদি একটু মানে কার মতামত কি মনে হয় যে কার সম্ভাবনাটা আসলে বেশি হয়? আমাদের তো দিবেই না কাজ, কারণ আমাদের ওয়েবসাইটে তো র্যাঙ্ক থাকতে হবে। তারা তো দেখবে কোন ওয়েবসাইটে র্যাঙ্কে আছে, তারপর তো আমাদের কাজ দিবে, তাই না? না, আপনাদের স্যার তাইলে তো আমাদের কাজ করার কোনো উপায় নেই, সব তো যারা পুরান আছে তারাই তো কাজ করে যাবে। এই বিষয়টাতে আসতেছি। ওটাই আমি এইখানে মার্কেট প্লেস নিয়ে যে কথাটা বললাম, এই কথাটা বলার কারণটা হচ্ছে এইখানেই যে আপনাদের প্রথমে একটু বাহির থেকে যদি আপনারা জ্ঞানটা অর্জন করতে পারেন, ছোট ছোট যে মার্কেট প্লেস গুলো আছে, এই যেমন ধরেন এবিসি ওয়ার্কার আছে, এরকম যে
ওয়েবসাইটগুলো আছে, এবিসি ওয়ার্কার, তারপর আরেকটা যেন কি ছিল, এরকম কিছু কিছু ম্যাক্রো মার্কেট প্লেস আছে, মাইক্রো ছোট আকারে যেগুলো মার্কেট প্লেসগুলো আছে, ওখান থেকে আপনারা যদি এক্সপিরিয়েন্স গেইন করেন, আর আপনাদেরকে আমি মনে করেন যে হোমওয়ার্কগুলো দিব, এই হোমওয়ার্কগুলোর উপর আপনারা বেশি বেশি করে হচ্ছে নিজেদের হোমওয়ার্কগুলো করবেন। নিজের এখন যেটা দিছি বা যেটা আমি এখন দিব, আজকেও দিব, সেটা খুবই সিম্পল, কিন্তু এরপর থেকে যখন একদম মানে ক্লাসগুলো একদম ভালোভাবে শুরু হবে, তো ওই যে আপনার যে তখন যে হোমওয়ার্কগুলো দিব ওগুলো আপনারা বেশি বেশি করে নিজেদের ওই লিঙ্কগুলো অবশ্যই সেভ রাখবেন। কাজ করার পর ওগুলোকে লিঙ্ক করে অবশ্যই সেভ রাখবেন। তাহলে হচ্ছে আপনাদের ভবিষ্যতে যখন আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে যখন আপওয়ার্কে ধরুন অ্যাকাউন্ট করা দেখাবো বা অ্যাকাউন্ট করা যখন শেখাবো, তখন আপনাদের পোর্টফোলিও বা গিগ বলে যেটা আছে, একটা কাজের এক্সাম্পল দিতে হয় যে আমি এই কাজটা পারি, সেই কাজটা যে করতে পারেন সেটার একটা এক্সাম্পল দিতে হয় বা সেটাকে দেখাইতে হয় যে আমার এই যে এই কাজটা আমি এভাবে করছি বা এভাবে করি। তো ওই জিনিসগুলো আপনাদের হচ্ছে আপনাদের হোমওয়ার্কের থেকেই আসলে দেয়া হবে। হোমওয়ার্ক থেকে আমরা একটা এক্সাম্পল দিয়ে ওভাবে গিগ তো বিভিন্নভাবে গিগ তৈরি করে বা ধরুন পোর্টফোলিও যেটা বলে, ওই পোর্টফোলিও তৈরি করে আসলে আমরা সাবমিট করব, যাতে আমরা ক্লায়েন্টকে দেখাতে পারি যে আমাদের এই কাজটা করার এক্সপিরিয়েন্স আছে বা আমরা এই কাজটা পারি। আর যতটুকু সম্ভব আপনারা যদি পারেন, নিজেদের যদি সেই ধরনের কোনো অপরচুনিটি থাকে যে আপনার অফলাইনে ফ্রিল্যান্সিং কিন্তু শুধুমাত্র অনলাইনে হয়, বিষয়টা কিন্তু ওরকম না। ঠিক আছে? আপনি অফলাইনে ধরেন আপনি কোনো একটা কোম্পানির সাথে, যেটা বললাম আমি অ্যাস্ট্রার উদাহরণ দিলাম, এরকম একটা কোনো একটা কোম্পানির সাথেই হলেন যে আপনার কোম্পানির যে ডাটাগুলো আছে, ধরুন একটা কথার কথা একটা ওষুধ কোম্পানির কথাই বললাম, সেখান থেকে আপনার যতগুলো ডাটা আছে ওগুলো আমি একটা এক্সেল শিটে কনভার্ট করে দিব বা এক্সেল শিটে ফাইল তৈরি করে সুন্দর করে আপনাদেরকে জমা দিব। যদি এভাবে আপনারা কোনো অপরচুনিটি থাকে সেটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন বা সেভাবে কাজটা করার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে আপনারা যতটা কাজ করবেন, যেমন ধরেন আজকে একটা হোমওয়ার্ক আপনারা জমা দিয়েছেন, এই হোমওয়ার্কটার মধ্যে কিন্তু অনেক ধরনের ভুল ছিল, সেই ভুলগুলো আমি একটু আপনাদেরকে ধরিয়ে দিয়েছি। এমন যত আপনারা হচ্ছে নিজেদের কাজগুলো করবেন, অত হচ্ছে আপনারা আপনাদের কাজগুলো আসলে আরো পারফেক্ট হবে। আর পারফেক্ট হওয়ার পরে আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়লে আপনারা কাজের সমস্যাও কম পড়বেন আর কাজটা অনেক তাড়াতাড়িও করতে পারবেন। যত আপনারা কাজ করবেন তত আপনাদের কাজের গতি বাড়বে এবং হচ্ছে মানে কি বলে ওটাকে, কাজের ভুল ভ্রান্তিগুলিও কম হবে। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন যে যতটুকু পারি এক্সপিরিয়েন্স নেয়ার। আর তারপরে বাহির থেকে বা যে মাইক্রো মার্কেট প্লেস এগুলো থেকে হচ্ছে আপনাদের কিছু এক্সপিরিয়েন্স গেইন করে বা কিছু কাজ করে তারপর হচ্ছে আপনাদের যে বড় বড় ওয়েবসাইটগুলো আছে বা বড় বড় যে আমাদের মার্কেট প্লেসগুলো আছে সেখানে গেলে আপনাদের জন্য আসলে বেটার হবে। দেখা যাচ্ছে না হলে কাজ পেতে আসলে প্রথম অবস্থাতেই যে আপনারা কাজ পেয়ে যাবেন এরকম না, আপনাদের একটু ধৈর্য ধরে হচ্ছে আপনাদের লেগে থাকতে হবে এবং বিভিন্ন ধরনের বারবার পোর্টফোলিওকে আপডেট করতে হবে আর কি। আমি কি কথাটা মানে ক্লিয়ার করতে পারলাম বা বুঝাতে পারলাম? হ্যালো, জি স্যার। কাজটি চলে গেছে স্যার, পরে গেল দেখেন। হ্যালো, জি জি বলেন। জি স্যার। আমি জি আমি আসানাই বলতেছিলাম। জি তো আমার এটা প্রথম ক্লাস, তো আপনাদের এই ক্লাসটা আমাকে বলা হয়েছে যে আজকে থেকে নাকি ক্লাস শুরু, আজকে থেকে নাকি ক্লাস শুরু, বাট আপনাদের কি আগে ক্লাস হয়েছে এই ডিজিটাল মার্কেটিং এর উপরে? আমি একটু বলি, ওটা হচ্ছে যে আজকে থেকে ক্লাস শুরু হবে অবশ্যই, মানে একদিক দিয়ে আপনাদের এটা ঠিক, কারণ হচ্ছে আমি প্রথম ক্লাস যেটা হয়েছে ওটা বৃষ্টির কারণে হয় তেমন ভাবে হয় নাই। আর প্রথম ক্লাস ছিল ওরিয়েন্টেশন ক্লাস, পরিচিতি ক্লাস, ওটাকে আমি আসলে প্রথম ক্লাস হিসেবে ধরি নাই। আপনাদের যখন হচ্ছে বা ধরা হয় না, আপনাদের যখন হচ্ছে আমি আজকে ক্লাসের লিঙ্কটা দিয়েছিলাম, আপনাদের ক্লাস ওয়ান হিসেবেই দিয়েছিলাম। কোর্স মডিউলে যা পড়া আছে বা যেটা আছে সেটা আজকে থেকেই শুরু হয়ে যায় এবং বলতে পারেন যে আজকে থেকেই মোটামুটি কোর্স শুরু। আরেকটা জিনিস, আমি তো হলো ওই যে একটু আগে আমার কারেন্ট চলে গিয়েছিল, তো আমি ঠিকমতো ক্লাসটা আর কি অ্যাটেন্ড করতে পারিনি। তো এই ক্লাসের কোনো ভিডিও কি দেওয়া হয়? জি জি, আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাস আছে ওইটারও ভিডিও দেওয়া হয়েছে এবং এই আজকের ক্লাসের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আজকের ক্লাসের ভিডিও এটা কি গ্রুপে দেওয়া হবে? পেয়ে যাবেন, ঠিক আছে, কালকের মধ্যে। স্যার এটা কি গ্রুপে দেওয়া হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, অ্যাপি গ্রুপ আছে, আর অ্যাপি গ্রুপে দেখবেন একটা মেসেঞ্জার গ্রুপেরও পোস্ট আছে, ওই পোস্টের মধ্যে আপনার নিজের ওই মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে।
জি ভাই। একটু কথা বলতাম ক্লাসের ভিডিও আর হচ্ছে হোমওয়ার্ক নিয়ে একটু কথা ছিল স্যার। জি জি, একজন একজন করে বলেন। ক্লাসের ভিডিওটা যদি স্যার এটা পিন পোস্ট করে রাখা হতো, ওই জায়গাটা যদি একটা জায়গায় দেওয়া হতো তাহলে ভালো হয়। কারণ হচ্ছে এটা যখন ক্লাসগুলো ধীরে ধীরে বাড়বে তখন ওই এগুলা দেখা গেছে খুঁজে নিতে কি আমার যেটা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে ফিচার্ড নামে একটা অপশন আছে, এই ফিচার্ড অপশনে কিন্তু আমি অ্যাড করে রেখেছি। আপনারা যদি আমার ফেসবুকে যান তাহলে আপনারা দেখতে পারবেন। এই যে আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। এখানে একটা ফিচার্ড নামে একটা অপশন আছে, বা একটা ফিচার্ড নামে একটা থাকে। এখানে দেখেন যত ইম্পর্টেন্ট যা কিছু আছে আমি সবকিছু এখানে অ্যাড করে রেখেছি। সাপোর্ট ভিডিও 2, সাপোর্ট ভিডিও 1, এই সবকিছুই আমি অ্যাড করে রেখেছি এবং এখানে যত ইম্পর্টেন্ট ভিডিও আছে বা যাই আছে সবকিছু এখানে থাকবে। ঠিক আছে? আপনারা এখানে আর আমরা যে স্যার হোমওয়ার্কটা সাবমিট করি, একজন একজন সেই হোমওয়ার্কটা যদি একটা নির্দিষ্ট স্পেসে দিতে পারতাম তাহলে ভালো হতো। যেমন ধরেন আমরা গ্রুপে দিচ্ছি, গ্রুপে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকের বিভিন্ন ধরনের মেসেজ আসে। আমি তো আপনাদেরকে গ্রুপে দিতে বলি নাই, আমি তো আপনাদেরকে মানে সিম্পলি বলে দিয়েছি যে আমার যে মেসেঞ্জার যে গ্রুপটা আছে সেখানে আপনারা দিবেন না। আপনাদের হচ্ছে দেওয়ার কথা এইখানে, যে ধরেন ফেসবুক যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে এই যে হোমওয়ার্ক নামে একটা পোস্ট থাকে, হোমওয়ার্ক 1, ধরেন আমি হোমওয়ার্ক 2 নামে নেক্সট যে এটা আছে হোমওয়ার্কটা আছে ওটা দিব, ওইখানে আপনারা নিজের করে দিবেন। ঠিক আছে? হ্যালো স্যার, এটা কিন্তু বলা আছে। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি ক্লিয়ার হইছি। থ্যাংক ইউ স্যার। জি স্যার, আমার তো এখানে শুধু স্ক্যানার এস্টাইট ইনস্টিটিউটের এই লোগোটা আসতেছে, অন্য কিছু শো করে না। আপনার হচ্ছে আপনি কোনোভাবে টাচ করে চলে গেছেন, আপনি আবার রিজয়েন করেন, রিজয়েন করলে বের হয়ে গিয়ে আবার জয়েন করেন, ঠিক হয়ে যাবে। আর ফিমেল পারসন উনি বলতে চাচ্ছিলেন, আপনি যদি একটু বলতেন, আপনি বলার সুযোগ পান। হ্যাঁ ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে ভাইয়া আমরা যে কাজগুলো শিখবো আপনার কাছ থেকে, তখন আমরা কি মার্কেট প্লেসে কাজ কি ভাইয়া পাবো নাকি পাবো না নতুন অবস্থাতে? দেখেন, এটা আসলে মার্কেট প্লেসের বিষয়টা হচ্ছে এটা একটু লাকও আছে এবং হার্ড ওয়ার্কও করতে হয়। তো প্রথম অবস্থাতেই যে আপনি মানে একদম সাথে সাথে পেয়ে যাবেন সেটা না ধরাই ভালো। আপনাদের একটু লেগে থাকতে হবে, একটু কষ্ট করতে হবে। ভাই আপনি একটু আমাদের করবেন অন্য মানে আপনার পরিচিত কারোর মাধ্যমে আর কি, তাদের কোম্পানিতে যদি কোনো ডাটা এন্ট্রি কাজ হয় আমাদের যদি আমরা ভালো পারফরমেন্স করতে পারি আর কি, তাহলে কি করতে পারেন আর কি বলতে চাচ্ছিলাম। এটা আসলে অ্যাস্ট্রা থেকেও যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে বলা হবে। ওই অপরচুনিটি যদি থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপটা কোথায়? মেসেঞ্জার গ্রুপটা আপনার ফেসবুকের পোস্টের লিংক দেওয়া আছে, ওটা আপনি দেখতে পারবেন। কেউ একজন কাইন্ডলি ওনাকে লিংকটা এখানে মেসেজে দিয়ে দেন, যদিও তারপরও যদি কেউ একজন পারেন তাহলে দিয়ে দেন। আর হচ্ছে তাহলে আমরা নেক্সট যেই ইটা আছে, আমি একটু কথা বলতাম, অনেকক্ষণ চেষ্টা করছি। জি জি বলুন স্যার। ওই মেসেঞ্জার গ্রুপটায় অনেকবার ট্রাই করতেছি কিন্তু জয়েন হতে পারছি না, এটা কেন? তাহলে আপনি একটা কাজ করবেন, আপনি আমাকে পার্সোনালি একটা মেসেজ করবেন, আমি আপনাকে অ্যাড করে দেব, সমস্যা নেই। পার্সোনালি মেসেজ ওই আপনার ফেসবুকে আমি পোস্ট করেছি না, ওখান থেকে আমার প্রোফাইলে আমাকে একটা পার্সোনালি মেসেজ করবেন, তাহলেই হবে। ঠিক আছে, জি। আচ্ছা, এরপর আছে তাহলে তো এই বিষয়ের মার্কেট প্লেস নিয়ে তো সবাই মোটামুটি ক্লিয়ার। তো এরপর আসি যে আপনাদের কি এই কোর্সে। হ্যালো ভাই, আপনি যদি মাইক্রো মার্কেট প্লেস নিয়ে কথা বলতেছিলেন, তো এটার যদি একটা লিস্ট আমাদেরকে দিতেন যে হ্যাঁ ওটা আমি আপনাদেরকে শেয়ার করব, কিন্তু আপাতত তো আপনারা এখনো কিছু শিখেন নাই, তো এখন শেয়ার না করাটাই বেটার। আস্তে কয়েকটা কাজ হোক, কয়েকটা কাজ হওয়ার পরে আমি আপনাদেরকে ওই লিস্টটা শেয়ার করব। ইনশাআল্লাহ ওখানে আপনারা কিছু কাজ করার চেষ্টা করবেন আর কি। স্যার মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারি না, তো আপনি আমাকে ওই যে যেটা বললাম ওভাবেই হচ্ছে পার্সোনালি মেসেজ করেন, আমি হচ্ছে আপনাকে অ্যাড করে দিই। ঠিক আছে? তো এরপর হচ্ছে আপনাদের যেই কোর্সের বিষয়ে আসি। কোর্সের মধ্যে আসলে আপনাদেরকে কি শেখানো হবে, তো এখানে আপনারা অনেক কিছুই, এই যে লিস্টটা আছে এই লিস্টটা আপনারা অনেক কিছুই দেখতে পারতেছেন। তো এর মধ্যে আসলে আপনাদের ফাইল কনভার্সন থাকবে, ফাইল কনভার্সনের পরে হচ্ছে এক্সেল
গুগল এক্সেল এবং গুগল শিট যেটা আছে ওটার বেসিক শেখানো হবে একদম, যাতে আপনারা সেটা করতে পারেন। এছাড়াও গুগল ডকস এগুলো শেখানো হবে, এবং এরপর হচ্ছে আপনাদের যেই অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো আছে, যে লিড জেনারেশন বলে বা ইমেল, আসলে ইমেল মার্কেটিং ওভাবে শেখানো হবে না। ইমেল মার্কেটিং হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে পড়ে, কিন্তু আমরা ইমেল মার্কেটিং নিয়ে একটু আলোচনা করব। যে আপনারা যেহেতু একটা লিড জেনারেশনের মধ্যে ইমেল কালেকশন করতে হয়, সেটা আপনারা জানেন। তো ইমেল কালেকশন করার পর হচ্ছে আপনারা কিভাবে ওটাকে একটু মার্কেটিং এ হালকা পাতলা একটা ধারণা আপনাদেরকে দেয়া হবে। তো এর মধ্যে হচ্ছে আমাদের 4টা মূল কাজ থাকবে। মূল কাজের মধ্যে একটা হচ্ছে আপনার প্রোডাক্ট এন্ট্রি, যেটাকে আমি আপনাদেরকে প্রথম ক্লাসে ওয়েবসাইট দেখিয়েছিলাম, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা হচ্ছে অ্যাস্টার যে নিজস্ব ওয়েবসাইট আছে অ্যাস্টার শপ, ওটার মাধ্যমে হচ্ছে আপনার প্রোডাক্ট এন্ট্রি করবেন। প্রোডাক্ট এন্ট্রি, ব্লগ পোস্ট আর্টিকেল রাইটিং যেটা বলে, ওই দুইটাই হচ্ছে আপনাদেরকে দ্বিতীয় আমরা ফোকাস করব। এরপরে হচ্ছে আপনাদের ইমেল কালেকশন বা লিড জেনারেশন যেটা বলে, ওটাতে একটু আমাদের ফোকাস করা হবে। আর হচ্ছে ডাটা এন্ট্রি, আমাদের যে ডাটা এন্ট্রি বিভিন্ন ধরনের কিভাবে আমরা ডাটা এন্ট্রি করব বা কিভাবে ডাটা এন্ট্রির কাজটা হয় সেটা আমরা করব। এখন আমরা যদি আসলে বলি যে ডাটা স্ক্র্যাপিং বা ডাটা মাইনিং বলতে আসলে কি কেউ কি কোনো ধারণা আছে, বা এটা আসলে কি কেউ কি জানেন? কেউ যদি একটু বলতেন যে ডাটা মাইনিং। আমি বলবো। হ্যাঁ জি স্যার, ডাটা স্ক্র্যাপিং আর আমি বলবো। একই জিনিস। একজন করে বলেন স্যার। ডাটা স্ক্র্যাপিং এন্ড ডাটা মাইনিং সেম থিং। তো এটা ওই বিভিন্ন কোম্পানির বিভিন্ন গুগল থেকে বা মানে গুগল থেকে বিভিন্ন সাইটে ঢুকে এটা আসলে করতে হবে। স্যার, ডাটা মাইনিংটা হচ্ছে কোনো কিছু বাদ দেওয়া। আমি বলবো। জি, একজন করে বলেন। ঠিক আছে, বলেন যে বলতে চাচ্ছিলেন। আমি বলবো বলেন, উনি বলেন। ডাটা মাইনিং হচ্ছে কোনো ডাটাকে মানে খুঁজে বের করা, গুগল থেকে হোক আর দেখুন যে কোনো সোর্স থেকে হোক খুঁজে বের করা, সেটাকে কালেক্ট করে আনা। আর ডাটা স্ক্র্যাপিং হচ্ছে অপ্রয়োজনীয় ডাটাকে বাদ দেয়া, যেটুকু দরকার সেইটুকু রেখে অপ্রয়োজনীয় ডাটাকে সেটা ফেলে দেওয়া আর কি। এটাই হচ্ছে। সরি, ওটাকে যেটাকে বাদ দেওয়া হয় ওটাকে মাইনিং বলে, আর যেটাকে কালেক্ট করা হয় ওটাকে স্ক্র্যাপিং বলে। আচ্ছা, অনেকটাই চলে আসছে। লাস্টের বললেন উনি আসলে ঠিক বলেছেন। যেটাকে বাদ দেওয়া হয় ওটা হচ্ছে বলে আপনার, এটাই হচ্ছে মূল বিষয়। ডাটা স্ক্র্যাপিং বা ডাটা মাইনিং বলেছে। হ্যাঁ, ডাটা স্ক্র্যাপিং বা ডাটা মাইনিং হচ্ছে যে আপনার বিষয়গুলো হচ্ছে আমরা বিভিন্ন ডাটা, ধরুন আমাদের ক্লায়েন্ট কালেক্ট করতে বললো, ক্লায়েন্ট আপনার ধরুন, আমি একটু মাইকটা বন্ধ করে দিই আপনাদের। ধরেন আমার একটা বিজনেস আছে, বিজনেস হচ্ছে কফি শপের। তো কফি শপের বিজনেস আছে। এখন এই বিজনেসের জন্য আমার হচ্ছে একটা ইনফরমেশন কিছু কালেক্ট করতে হবে বা কিছু ডাটা কালেক্ট করতে হবে, যে আমার কোথায় আমার এই বিজনেসটা দিলে ভালো হয় এবং কেমন হলে ভালো হয়। তো কফি শপের জন্য এখন আপনাকে ধরেন একজনকে কাজ দিল, বা ডাটা এন্ট্রি করার একজনকে কাজ দিল বা করার কাজ দিল। তো উনি আসলে খুঁজে বের করলেন যে আমাদের যে কফি শপটা আছে এটা মানে এটার জন্য কোন প্লেসটা, আসলে কোন জায়গাটা বেটার হয়, কোন জায়গায় করলে আমাদের বেশিরভাগ কাস্টমার খোঁজার বা কাস্টমার পাওয়ার সম্ভাবনা আছে। এরপর আরেকটা যদি বলি, যে ধরুন ওই কফি শপে আসলে যেই এরিয়াটা আছে, এই এরিয়ার মানুষগুলো আসলে কোন ধরনের কফি খেতে পছন্দ করেন। ঠিক আছে, ব্ল্যাক কফি বলেন বা ক্যাপুচিনো বলেন বা যেটাই বলেন, ওগুলো আসলে কোনগুলো আসলে তারা খেতে পছন্দ করেন, সেই একটা লিস্ট। এটা কি কথাবার্তা হচ্ছে আচ্ছা, আপনাদের আসলে প্রবলেমটা হচ্ছে যে আপনারা আপওয়ার্কের আসলে কি বললেন, আমি একটু যদি আবার পড়ি।
আচ্ছা, যাই হোক, তো এগুলো আসলে ইগনোর করি আপাতত। আমি আসলে আমার কথাতে চলে যাই। তো আপনাদের হচ্ছে যেই বিষয়গুলো যে এরকম আসলে মাঝে, মাঝে যদি এরকম হয় তাহলে আসলে যেই কথাগুলো বলতে চাচ্ছি বা যেই কথাগুলো বোঝাতে চাচ্ছি সেটা আসলে মাঝে, মাঝে ভুলে যাই, বা আমরা তো আসলে মুখস্থ করে কথাবার্তা বলি না। তো মাঝে, মাঝে হচ্ছে এরকম ব্যাঘাত ঘটলে হয়, সমস্যা হয় আরকি। তো যাই হোক, আমি আবার শুরু করার চেষ্টা করি। তো আমার কাস্টমার বেসের পছন্দ কি, বা আমাদের ওখানকার মানুষদের পছন্দটা কি, বা ওইখানকার মানুষদের রুচিটা কিরকম, তো সেটার উপর বিবেচনা করে শুধু যে আমার ওই প্রোডাক্টগুলো ধরেন আমি একজন ওনাকে বললাম যে কফি শপের ওনারকে বললাম যে আপনি এই কফির ভ্যারিয়েন্টগুলো রাখতে পারেন বা এই জিনিসগুলো আপনি রাখতে পারেন, বা এমনও হতে পারে যে আমার ওখানকার মানুষরা কোন জিনিসগুলো আসলে ট্রেন্ডি বা কিরকম জিনিসগুলোর নামটা আমার কিরকম হলে আসলে আমার কফি শপটা বেশি পপুলার হবে, বা আমি কিরকম থিম ইউজ করতে পারি, ওখানকার মানুষ কিরকম থিমটা পছন্দ করে। যেমন কথার কথা, আপনার আমার এখানে ঢাকার মধ্যে মানুষ যেই ধরনের ট্রেন্ড চলতেছে ওটা তো আর মানে ধরুন সিলেটে চলতেছে না, বা ধরুন বাংলাদেশের যে জিনিসটা ফেমাস সেই জিনিসটা তো আর জাপানে ফেমাস না বা অন্য জায়গায় ফেমাস না। তো এরকম এলাকা ভিত্তিক এবং ই ভিত্তিক কিছু থিমের ব্যাপার থাকে বা কিছু ব্যাপার থাকে। তো এই সমস্ত আসলে একটা রিসার্চ করে একটা ডাটা কালেক্ট করে এবং কি কি প্রয়োজন আছে সেগুলো আসলে ডাটা স্ক্র্যাপ করে বা ডাটা মাইন করে তারপর লাস্টে একটা এন্ড প্রোডাক্ট হচ্ছে আমাকে ক্লায়েন্টকে জমা দিতে হবে। তো এই যে ডাটা স্ক্র্যাপিং এবং ডাটা মাইনিং করলাম, এই দোনোটাই হচ্ছে আপনাদের এই কাজগুলো করতে হবে, এবং এই কাজগুলো করে আপনি আসলে একটা ক্লায়েন্টকে একটা তথ্য দিতে পারবেন আর কি, একটা আপনার একটা ইনফরমেশন দিতে পারবেন। তো এর জন্যই হচ্ছে আপনাকে একটা ক্লায়েন্ট পে করবে। তো এই জিনিসগুলো আসলে জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেয়া। এখন এই বিষয়তে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, যদি কারো কোনো কিছু বুঝতে বা কারো কিছু জানতে। একটা প্রশ্ন ছিল, এই যে স্যার ডাটাগুলো আমরা কালেকশন করব, এটা কি আলাদা কোনো টুলস বা কোনো সফটওয়্যার দিয়ে করব না এমনি ম্যানুয়ালি করতে হবে? আচ্ছা, এটা আপনাদের আমি কিছু সফটওয়্যার অবশ্যই দেখাবো, কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই সফটওয়্যারগুলো হচ্ছে ওরা তো আসলে রোবট, বা ওদের হচ্ছে সফটওয়্যার হচ্ছে আপনার একটা জাস্ট একটা অ্যালগোরিদম বলে, আসলে রোবট বললে ভুল হবে, অ্যালগোরিদম বলে। তো একটা ওদের একটা কমান্ড দিয়ে দেওয়া হয়েছে, ওই কমান্ড অনুযায়ী ওরা কাজ করে। তো এই কাজ করতে গেলে ওদের সবকিছু আসলে পারফেক্টলি হয় না, ঠিক আছে? আপনি যখন একটা ডাটা কালেক্ট করবেন ওই ডাটার মধ্যে কিছু মাইনর ইস্যুস থাকবে বা কিছু মেজর ইস্যুসও থাকবে। তো যখন ওরকম অবস্থা হবে যে আমাদের কিছু জিনিস হচ্ছে আমাদের যখন আমরা সফটওয়্যার ইউজ করব তখন ঠিকমতো আসতেছে না। তো যখন আসতেছে না তখন আমাদের হচ্ছে নিজেদের ওই ডাটাগুলো হচ্ছে আমাদের ম্যানুয়ালিও কালেক্ট করতে হবে, এবং আমরা অবশ্যই সফটওয়্যারের একটা সাপোর্ট নিব, সফটওয়্যারের মাধ্যমে একটা সাপোর্ট নিব। নেওয়ার পরে হচ্ছে আমরা কাজটা করব। এই কাজটা করার পর আমাদের অবশ্যই একটা ম্যানুয়ালিও এই জিনিসটা করতে হবে, এবং ম্যানুয়ালি করে আমরা হচ্ছে জিনিসটাকে পারফেক্ট করার চেষ্টা করব আর কি। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? আমি যদি আবার একটু অন করে দিই। জি, এখন আর কারো কি এই বিষয়ে কোনো প্রশ্ন নাই? স্যার আমরা বেসিক কাজটা কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম, এটা যদি জানতাম তাহলে একটু ভালো হতো। কি বললেন বুঝি নাই, আরেকটু বলেন, আবার বলেন। আমাদের মূল মূল মানে প্রথম বেসিক যে কাজটা কি করব সেগুলো যদি একটু বলতেন তাহলে। আমি তো বেসিকের মধ্যে আপনাদের হচ্ছে 4টা বিষয় নিয়ে তো আলোচনা করলাম, যে এই যে 4টা বিষয়ের কথা বললাম না, যে আপনার লিড জেনারেশন বলেন বা ইমেল কালেকশন বলেন, ব্লগ পোস্টিং বলেন, প্রোডাক্ট এন্ট্রি বলেন, আর হচ্ছে ডাটা এন্ট্রি। আমরা এই 4টা বিষয়ের উপর আসলে ফোকাস করব। এছাড়া আরো কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা আসলে দেখব, তো সেটা তো আসবেই, কিন্তু আমাদের হচ্ছে মূল বিষয়গুলো এই 4টার বিষয়ের উপর আমরা ফোকাস করবো আর কি। ঠিক আছে? আর ডাটা এন্ট্রির ডিমান্ড যদি বলতে হয় যে ডাটা এন্ট্রির ডিমান্ডটা কি, অনেকেরই হয়তো বা এই বিষয়ে একটু কনফিউশন থাকে যে আমার ডাটা এন্ট্রির বিষয়ে আসলে
আহ, আহ, কি ভবিষ্যতে কাজ টাজ পাবো কিনা। তো আপনারা যদি আসলে এই যে ফাইবার বলেন এই সমস্ত মার্কেট প্লেস যদি একটু ঘুরে দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে হিউজ পরিমাণ একটা আম, আহ, গিগ পোস্ট হয় এবং মানুষ কাজ করতেছে, যারা সবাই হচ্ছে ডাটা এন্ট্রির কাজ করতেছে। যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, উনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ কিন্তু অনেক আছে। এটা ডাটা এন্ট্রির ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে আছে, এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও আসলে একটা ডাটা এন্ট্রির কাজের মধ্যে একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ, এবং এটার মধ্যে অনেক হিউজ পরিমাণ কাজ পাওয়া যায়। এছাড়াও এরকম এখানে অভাব নাই যারা ডাটা এন্ট্রির বিভিন্ন ধরনের কাজ করতেছে। এবং ফাইবারে বর্তমানে একদম $20 থেকে নিম্নে হচ্ছে আপনার কাজটা শুরু হয়। এরপরে এর থেকে আপনার আরো অনেক বেশিও চার্জ করে। ঠিক আছে, ডাটা এন্ট্রির জন্য যে $25 দেখতে পাচ্ছেন, $50 দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনাদের ডাটা এন্ট্রির মধ্যে ওনারা কাজ করতেছে, এবং ওনারা মার্কেট প্লেস থেকে ইনকামও করতেছে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, ওই যে ফাইবারের যে অ্যাকাউন্টটা, হুম মনে করেন যে আমি আমার ভোটার আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করলাম, হুম তো করার পরে অ্যাকাউন্টে একটু প্রবলেম দেখা দিছে। হুম মনে করেন যে আমি ওটা ডিলিট করে দিলাম, ডিলিট করার পরে কি আবার সেম আইডি দিয়ে আবার কি অ্যাকাউন্ট করা যাবে? ডিলিট করে দেওয়ার পর আই থিঙ্ক ওই আইডি থেকে আর ওই ইমেল থেকে আর মনে হয় না আর আবার করা যায়, আমার যতটুকু মনে হয়। আমি যতটুকু আমার ধারণা আছে যে করা যায় না। আহ, তবে এখানে যদি আর কেউ এই বিষয়ে জেনে থাকেন তাহলে উনি শেয়ার করতে পারেন আর কি। স্যার আমার স্যার, একটা আমি একটু প্রশ্ন কথা ছিল। বলতে চাচ্ছিলাম। জি জি বলেন। আচ্ছা, আমি বলতেছিলাম কি যে আমি আমার সতীর্থদের বলতেছি যে আমরা বোধহয় একটু ধৈর্য ধরি। কেবল তো শুরু হলো প্রথম ক্লাস, স্যারকেও একটু টাইম দিই, জিনিসগুলো আমরা বুঝি, তারপরে বোধহয় আমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে জি ফাইবার বা আপওয়ার্কে আমার হচ্ছে যে পুরানো যে একটা অ্যাকাউন্ট আছে সেটা ভেরিফাই করা, বাট অনেকদিন ইউজ করা হয় না, তো তো ব্যাপারটা সাইলেন্ট হয়ে আছে এখন। ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে যেমন হয় যে অনেকদিন পড়ে থাকলে আপনার জিনিসটা হচ্ছে হচ্ছে ও রিচ কমে যায় বা ফাইবার রেকমেন্ড করতেছে না, ক্লায়েন্টদেরকে আপনার অ্যাকাউন্টটা রেকমেন্ড করতেছে না, তার জি মানে জি, না আমি কখনো কোনো গিগ দিইনি, হ্যাঁ হ্যাঁ, জাস্ট হচ্ছে যে রেখে দিছি, ভাই ভেরিফাই করে রেখে এটা দিছি। একটা প্রবলেম। ঠিক আছে, আপনাদের আমি এই জন্যই হচ্ছে আপনারা আপনাদের শিডিউলটা দেখলে আহ, দেখতে পারবেন যে থার্ড ক্লাসে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট নিয়ে ক্লাসের কথা বলা আছে। বা শিডিউলটা যদি আমি আমি আপনাদেরকে দিয়েছি কিনা জানি না, তবে আমি যদি শিডিউলটা দেই আপনাদেরকে, বর্তমানে এখনই পোস্ট করে দিব, অত মিস হয়ে গেছে আমার। আহ, কিন্তু আপনাদের যখন এই পোস্টটা করব, আপনারা দেখতে পারবেন যে তৃতীয় ক্লাসেই আপনাদের ফাইবার নিয়ে ক্লাস আছে। কিন্তু তৃতীয় ক্লাসে যদি আমি ফাইবার নিয়ে আলোচনা করি, তখন আপনারা হচ্ছে কাজটা করতে পারবেন না। তো কাজটা করতে পারবেন না কারণ হচ্ছে আপনি কাজটা তখন আর বেশি কিছু জানেন না। তখন আপনার যখন ওই অ্যাকাউন্টটা আইডল হয়ে পড়ে থাকবে, তখন ওইটা ফাইবার আর রেকমেন্ড করবে না। ঠিক আছে, এখন এটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের গিগ পোস্ট করে অ্যাক্টিভ থেকে আসলে এটাকে রিভাইভ করতে হবে, এবং আপনার অনেকটা কষ্ট হবে। ঠিক আছে, এটাকে আবার আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটা কষ্ট হবে। দেখা যাচ্ছে যে ফাইবারে আপনার যদি অ্যাকাউন্ট করেন, যারাই ভবিষ্যতে অ্যাকাউন্ট করবেন, তারা অবশ্যই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, গিগ গিগ দেওয়ার চেষ্টা করবেন, অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। ধরেন এখন ফাইবারের মোবাইল অ্যাপও আছে, তো মোবাইল অ্যাপের মাধ্যমে হচ্ছে আপনারা ওখানে অলওয়েজ লগ ইন থাকার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে যে যে উনি যে বললেন, একটা সিম্পল বিষয় হচ্ছে যে আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আপনার যদি অনলাইন থাকেন, তাহলে হচ্ছে আপনাকে যেমন মেসেঞ্জার আপনাকে দেখাচ্ছে উপরে, আপনার যত ফ্রেন্ড লিস্টে যত মানুষ আছে সবাইকে হচ্ছে আপনার মেসেঞ্জার দেখাচ্ছে যে এ অনলাইনে আছে। যারা কিন্তু অনলাইনে নাই তাদের কিন্তু উপরে শো করতেছে না। কারণ কি, মেসেঞ্জারের এদিকে সুবিধাটা কি, যে আপনি হচ্ছে ওনাদের সাথে কথা বলতে পারবেন, কথা বললে মেসেঞ্জারে থাকবেন বেশি, বা মেসেঞ্জারের উপকারিতা হবে বেশি। তো এই জন্য হচ্ছে মেসেঞ্জার এটা শো করতেছে। ঠিক তেমনি হচ্ছে আপনার ফাইবার, আপওয়ার্ক বা যে কোনো মার্কেট প্লেস বলেন, ওখানে আপনার সেম জিনিসটা হয় যে আপনি যদি অ্যাক্টিভ থাকেন, অনলাইনে থাকেন, তাহলে হচ্ছে ক্লায়েন্টদেরকে আপনার আইডিটা ও আগে শো করবে। ভার্সাস যদি আপনি ইনঅ্যাক্টিভ থাকেন, বের হয়ে যান, বা ধরুন আপনি লগ আউট করে ফেলছেন বা অ্যাকাউন্ট তৈরি করে আপনি কম্পিউটার বন্ধ করে দিয়েছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে ও আপনাকে রেকমেন্ড করবে না। তো এই ক্ষেত্রে আপনাদের দুইটা করণীয়। একটা হচ্ছে যে আপনাদের প্রথমে কাজ শেখা, এক্সপিরিয়েন্স গেইন করা, এবং কাজের মধ্যে বেশি বেশি করে গিগ পেস্ট প্লেস করা, এবং বাকি হচ্ছে যে আপনার ওখানে অনলাইনে থাকা। তো
এই বিষয়টা আসলে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, ঠিক বলেছেন যে আজকে যেহেতু আজকে জেনারেলি হচ্ছে আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার ক্লাস। তো আমি সেই ধারণাটা দেওয়ার জন্য আসলে মার্কেট প্লেস নিয়ে আলোচনা করতেছি। তো নেক্সট ক্লাসে আশা করি এরকম আলোচনা হবে না। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা যখন কাজটা শুরু করব তখন অবশ্যই ওই ক্লাস রিলেটেড বা ওই সাবজেক্ট রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। ঠিক আছে? হ্যাঁ। স্যার আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি, জি বলেন। জি স্যার, আমার যে প্রশ্নটা ছিল ওটা হলো এই যে একটু আগে যে আমাদের এক ভাই বললো যে ওই যে কি বলে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যে ফাইবার একটা অ্যাকাউন্ট করছিল, পরবর্তীতে ওই অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে, পরবর্তীতে এখন আবার ওই ভোটার আইডি কার্ড দিয়ে করা যাবে কিনা। এখন আমার প্রশ্ন হলো যে প্রত্যেকটা এই ডাটা এন্ট্রির জন্য যেসব ওয়েবসাইট গুলো আছে এখন বর্তমানে ফাইবার, আপওয়ার্ক, ওইসব ওয়েবসাইট সবগুলোতেই কি আমাদেরকে ভোটার আইডি কার্ড ইউজ করতে হবে? না, আসলে ভোটার আইডি কার্ডের কথাটা আমি বলি না, আমি বলছিলাম ইমেলের কথাটা। আসলে আমি তাহলে হয়তো মিস করছি বা ভুল করছি। আপনাদের হচ্ছে যে ভোটার আইডি কার্ডই লাগে ওরকম না, তবে আপনাদের ভোটার আইডি কার্ড লাগবে না। আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট, যেই পাসপোর্ট করে আপনার ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট করতে হবে। ডুয়াল কারেন্সি অ্যাকাউন্টের ইনফরমেশন লাগে। ঠিক আছে? এতটুকুই জাস্ট। ভোটার আইডি কার্ডের স্যার আমার একটা কথা ছিল। দিবেন মনে হয়। জি, আপনাদের সবকিছু ওটা আলোচনা করা হবে যখন আসবে ক্লাস, তখন বেশি করি। এখন এই বিষয়ে আর অত বেশি আলোচনা না করাটাই বেটার। হ্যাঁ, এর বাহিরে মার্কেট প্লেস নিয়ে যদি আর এর বাহিরে যদি মার্কেট প্লেসের বাহিরে অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যিনি বললেন যে কথা ছিল। মার্কেট প্লেস নিয়ে কথা ছিল। জি, তাহলে বলেন যদি হয় তাহলে। জি স্যার, জি আমার আব্বুর পাসপোর্ট দিয়ে ওনার নামে ওনার অ্যাকাউন্টে ডুয়াল কারেন্সি কার্ড করছি। এখন ওই কার্ড দিয়ে তো আমি ফাইবার ইউজ করতে পারবো ওটার ইনফরমেশন দিয়ে। হ্যাঁ, ওটার ইনফরমেশন দিয়ে আপনি অ্যাড করে ইউজ করতে পারবেন। এবং জি তার এখন কোনো কারণে যদি ফাইবার থেকে আমার এই অ্যাকাউন্টটাতে কোনো প্রবলেম হয় বা অ্যাকাউন্টটা ডিলিট করে দিই, তাহলে কি ওই একই ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আরেকটা ফাইবার অ্যাকাউন্ট মানে চালানো যাবে না? সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় তাহলে ওটা পরে যখন ক্লাস হবে তখন পরে আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমি তখন আপনার ওটা হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে? সমস্যা কেউ কিছু বলতে যাচ্ছেন না? এটা একো হচ্ছে। আচ্ছা, আপনার হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। ডুয়াল কারেন্সি কার্ড না হলে তো আপনার অ্যাকাউন্টে আপনার হচ্ছে ওটা হচ্ছে দিতে পারবেন না। তো দিতে না পারেন, ডুয়াল কারেন্সি করার জন্য আপনার পাসপোর্ট লাগবে। ঠিক আছে? আপনার কথাটা ক্লিয়ার। ঠিক আছে? এই বিষয়ে গুগল কারেন্সি কার্ড বলতে বুঝাচ্ছেন? পরে কথা বলি। ডুয়াল কারেন্সি কার্ড কি যেটা এগুলি আমরা পরে আলোচনা করব। আপাতত থাকুক। মার্কেট প্লেস নিয়ে অনেক বেশি কথা হয়ে গেছে আমি মনে করি। তো এখন যেটা আছে আপনাদের হচ্ছে আরেকটা কাজের কথায় আসি, ওটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টিং। সোশ্যাল মিডিয়া পোস্টিংটা কি? সোশ্যাল মিডিয়াতে আপনারা বিভিন্ন ধরনের যেই পোস্টগুলো দেখেন, যে অনেক ধরনের প্রোডাক্ট এন্ট্রির পোস্ট হয় বা বিভিন্ন ধরনের পেজ থাকে, এই যে দারাজের মতো বা বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ফেসবুক পেজ থাকে, যেখানে হচ্ছে মানে অনলাইন শপের মতো হচ্ছে কাজ করা হয়। তো ওখানে আপনাদের হচ্ছে কিছু মানে সুন্দর করে যে পোস্টগুলো করে, পোস্টের মাধ্যমে যে মার্কেটিংটা হয়, এই বিষয়টাও নিয়ে আপনাদের হচ্ছে আলোচনা করবো। তো সোশ্যাল মিডিয়া পোস্টিং বলতে আসলে কি বোঝায় বা সোশ্যাল মিডিয়া পোস্টিংটা কি, সেটা আসলে আপনারা সবাই বিষয়টা জানেন। ওটার বিষয়ে আসলে আর তেমন করে প্রশ্ন করার বা জিজ্ঞেস করার কিছু নাই। এর বাইরে যদি আমার একটু দেখতে হয় আর কোনো কিছু আলোচনার মধ্যে বাকি আছে কিনা, যদি আর হ্যাঁ, এর বাহিরে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান, যে মার্কেট প্লেসের বাহিরে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। আমি একটু দেখতেছি যে আর কোনো কিছু আপনাদেরকে নতুনভাবে আর কোনো কিছুর একটা ধারণা দেওয়া যায় কিনা বা একটা আইডিয়া দেওয়া যায় কিনা বা কিছু বাকি আছে কিনা। আমাদের মনে হয় মোটামুটি যা আলোচনা করার ছিল মোটামুটি সব আলোচনা হয়ে গেছে। আমাদের কোনো ধরনের হোমওয়ার্ক আছে কিনা আজকের ক্লাস? ভাই আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট এটাই আজকে বুঝাই দেন, বুঝি আমরা একটু ক্লাসে আজকে। না, আজকে অবশ্য এটা থাকুক।
এটা সোশ্যাল মিডিয়া পোস্টিংটা আসবে ধীরে ধীরে, একটা ধাপে ধাপে আসবে। প্রথমে হচ্ছে আপনাদের হচ্ছে কালকে থেকে যেটা শুরু হবে বা নেক্সট ক্লাস থেকে যেটা শুরু হবে ওটা হচ্ছে একদম আমরা ওয়ার্ড এবং এক্সেলের বেসিক যে ধারণাগুলো আছে সেটার বিষয়টা আসলেই করবো। হ্যাঁ, আজকে একজন প্রশ্ন করতেছেন আজকে কি কোশ্চেন অ্যান্সার ক্লাস কিনা। আপনারা এই প্রথম যে শিডিউলটা আছে সেটা যদি একটু দেখতেন তাহলে হচ্ছে যে আজকে জাস্ট একটা ধারণা দেওয়ার ক্লাস ছিল, এই ক্লাসটা নিয়ে আলোচনা করছি। তো নেক্সটের যে ক্লাসটা হবে এখানে আমরা এক্সেল, গুগল এক্সেল বা গুগল ডক কিভাবে কাজ করতে হয়, ওয়ার্ড, এইগুলো নিয়ে আসলে কাজ করব, আমরা দেখার চেষ্টা করবো। এবং ফাইল কনভার্সন এবং সোশ্যাল মিডিয়া পোস্টিং, যদি সোশ্যাল মিডিয়া পোস্টিং হয়তো আমি আগামী ক্লাসে দেখাবো না, ওটাকে আমি আসলে অন্য যে আমাদের প্রোডাক্ট এন্ট্রি আছে প্রোডাক্ট এন্ট্রির সাথে আমি নিয়ে যাব। তো ওইখানে ওইভাবে আলোচনা হবে বা ওইভাবে কাজ করবে। তো আজকের ক্লাসে তো যা যা আমি আলোচনা করলাম সবারই মোটামুটি ক্লিয়ার। এখন তো আর ডাটা এন্ট্রি নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। আমি যদি বলি স্যার জি মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার, বাট হলো গিয়ে কিছু কিছু তো গ্যাপ থেকেই যায়। তারপর আর কি আপনি যে ওই শীটটা দিয়েছেন যেটা হলো আপনি কি কি প্রতি ক্লাসে কয়টা ক্লাস হবে এবং প্রতি ক্লাসে কি কি শিখাবেন, এই শীটটা যদি আর কি আমি পেজে আপনাদের গত গ্রুপে ক্লাসে দিয়ে হচ্ছে দিতেন। আপনাদেরকে দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু আমি হচ্ছে ভুলে গেছি। আর আমার একটু হ্যাঁ, আমার একটু যে চাপের কারণে আমি ভুলে গেছি। যাই হোক, আমি যে শেষ হওয়া মাত্রই আপনাদেরকে দিয়ে দিই। আর আচ্ছা, কি কি কয়টা ক্লাস হবে, কি কি ক্লাস হবে, কয়টা ক্লাস হবে, কি কি ক্লাস হবে এবং প্রতি ক্লাস কি কি শেখানো হবে সেটা একটু আচ্ছা, আপডেটটা দিয়ে দিন। আমি এখানে একটু অ্যাড করি। আপনাদের হচ্ছে শিডিউল অনুযায়ী হচ্ছে 8টা ক্লাস, ঠিক আছে? কিন্তু এখানে 8টা ক্লাস হয় না, 8টা ক্লাসের বেশি হয়। আমার গড় সবগুলো ক্লাসই হচ্ছে 8টা ক্লাসের বেশি হয়েছে। আপনাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস বাদে 8টা ক্লাস। আর হচ্ছে আমার 8টা ক্লাসের বেশি হয় সবসময়, কারণ হচ্ছে আমি এক্সট্রা ক্লাস কিছু দেই বা ওইভাবে করে যায়, যেভাবে শিডিউল দেওয়া আছে ওইভাবে করে হয় না, ওভাবে করে আগানো হয় না। দেখা যাচ্ছে যে মানুষ ঠিক মতো নিতে পারলে তাহলে আমি আগাই, আর যদি দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই করতে পারতেছে না ক্লাসটা বা জিনিসটা হচ্ছে ওনারা হোমওয়ার্কের সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আবার সেটা বুঝাই। তো আপনাদের যতটুকু ক্লাস প্রয়োজন হবে আমি অতটুকুই দিব, এর থেকে বেশি দিব। ক্লাসটা আপনাদের ওই গ্রুপের উপরেই দেয়া আছে। আপনাদের ক্লাস হবে সোমবার, বৃহস্পতিবার। কোন ব্যাংকের হতে হবে? এটা বিভিন্ন ব্যাংকের থাকে, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের অফার থাকে, ওটা নিজেদের মতো করে আপনারা দেখে নেবেন। সব ব্যাংকেই এইটা আছে, কার্ডটা আছে। যখন যেটার মধ্যে অফারটা বেশি ভালো থাকে আপনারা সেটা একটু খোঁজ খবর নিয়ে ভালো মতো করার চেষ্টা করুন। আর হচ্ছে ভিসা কার্ড লাগে নাকি মাস্টার কার্ড লাগবে স্যার? আমাদেরকে আমি ডেবিট কার্ড ইউজ করার যেটা একটা হলেও। আচ্ছা, যাই হোক, আপাতত আবারও আমরা ওই মানে কথাবার্তাতে চলে যাচ্ছি। তো ভাইয়া, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আপনার জি, মাইক্রোসফট ওয়ার্ড আর গুগল ডক্স এর কাজ কিন্তু মোটামুটি সিমিলার। এখন আমাকে কি দুটোটাই শিখতে হবে না কোনো একটাতে ভালোভাবে ফোকাস করলে হবে? আমি হচ্ছে একটা দেখাবো, ঠিক আছে? ওই একটার মাধ্যমে আপনি দুটোটাই শিখতে পারবেন। আর মোটামুটি সব ফিচার্সই যে বেসিক ফিচার্স ক্লায়েন্ট ডিমান্ড থাকে নাকি, মানে ক্লায়েন্টের কি কোনো রিকোয়ারমেন্ট থাকে এখন আমি একটা দিয়ে করলে হবে? ডিমান্ড হয় না, সমস্যা নাই। কিন্তু আমরা গুগল ডক্সটা ইউজ করব এজন্য যে গুগল ডক্সে বা গুগল শিটে যেমন আপনারা শেয়ার করছেন খুব ইজিলি, আমাকে আজকে হোমওয়ার্ক শেয়ার করছেন, সেভাবে খুব ইজিলি হচ্ছে আপনারা যে কোনো কিছু শেয়ার করতে পারবেন। তাই আমরা গুগল ডক্সটাকে মানে গুরুত্ব দিয়ে শিখবো বা ওটার মধ্যে আমরা বেশি ফোকাস করবো, এতটুকুই। আর বাকিটা যেটা বলতেছিলাম, আরেকটা যেন কি বলবো ক্লাসের বিষয়ে। হ্যাঁ, তো ক্লাসের আমি যেই একটা শিডিউল তো আপনাদেরকে দিয়ে দিব, ওই শিডিউলটা আপনারা দেখে নেবেন যে আপনাদের হচ্ছে ওইটা আপনারা দেখবেন এজন্য যে হচ্ছে ওটার মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে বা কি কি বিষয় আপনাদের থাকবে সেটা অবশ্যই আপনারা ধারণা পাবেন। কিন্তু এর মানে এই না যে আপনাদের ধরেন প্রথম ক্লাসে এটা লেখা আছে বা দ্বিতীয় ক্লাসে এটা লেখা আছে আমি সেটাই আপনাদেরকে করাবো।
আমার নিজের মতো করে আমি হচ্ছে জিনিসগুলো আগায় পিছায় নিব। আমার কাছে যখন মনে হবে যে এই ২ টা জিনিস একসাথে দেখালে আপনাদের জন্য ইজি হবে বা এই ২ টা জিনিস একসাথে দেখালে ভালো হয়, তো আমি ওই ২ টা জিনিস আসলে আগায় নিব বা ওই ২ টা জিনিস আসলে একটু করে নিব। তো আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের শিডিউল অনুযায়ী হলো, কারণ হচ্ছে বেসিক ধারণাটা অনেকেরই প্রয়োজন ছিল বা অনেকেরই জানার দরকার ছিল, তাই আমি হচ্ছে এটাকে প্রথম ক্লাসের মতোই রাখলাম। আর দ্বিতীয় ক্লাস থেকে হচ্ছে আমি নিজের মতো করে আগিয়ে পিছিয়ে নিব। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। যেমন ওই যে বললাম যে দ্বিতীয় ক্লাসে আপনাদের মার্কেট প্লেস নিয়ে ক্লাস আছে, ফাইবার অ্যাকাউন্ট এই সমস্ত বিষয়, তো ওগুলো আমি দেখাবো না, ওগুলো আপনাদের শেষ ক্লাসে হবে, শেষ ক্লাসে বা শেষ ২ টা ক্লাসে হবে। জি আপনার মতো করে আগাইন স্যার। হ্যাঁ, এতটুকু বিষয় তো সবাই ক্লিয়ার মোটামুটি, তাই না? জি স্যার, মোটামুটি ক্লিয়ার। এখন হোমওয়ার্কটা কি হবে সেটা একটু আলোচনা। হোমওয়ার্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের এই যে প্রশ্নগুলো হলো, যে ডাটা এন্ট্রির যে ধারণাগুলো হলো, এই ধারণার উপরে আপনাদের একটা হোমওয়ার্ক দিব, এরকম এক্সেল শিটে আপনারা করে যে হোমওয়ার্ক 2 লিখে ওভাবে করে জমা দিবেন, ঠিক আছে? স্যার একজন করে স্যার, ডাটা এন্ট্রির জন্য মিনিমাম স্পেক্স বা কনফিগারেশন কি থাকতে হবে পিসি বা ল্যাপটপে? এটার আসলে তেমন কোনো কনফিগারেশনের আসলে প্রয়োজন নাই, তবে আপনি মিনিমাম এখন তো Core i3 নিতে পারলে বেটার। Core i3 এর মধ্যে আপনার হচ্ছে জেনারেশনস থাকে, তো সবসময় চেষ্টা করবেন যে 11 জেনারেশন বা 12 জেনারেশনের নিচে না নেয়ার, ঠিক আছে? একটা জেনারেশন থাকে, প্রসেসর একটা জেনারেশন লেখা থাকে। জেনারেশন বলতে হচ্ছে এটা কতটুকু নতুন। ধরেন আমি যদি বলি যে 14 জেনারেশন, বর্তমানে 14 জেনারেশন মনে হয় চলছে, তো 14 জেনারেশন এই বছর বের হয়েছে, 13 জেনারেশন এর আগের বছর বের হয়েছে। তো আপনাকে যদি বলে যে আমি Core i5 দিলাম আপনাকে, ধরেন আপনাকে বলে দিল Core i5, কিন্তু Core i5 হচ্ছে 7 জেনারেশন। 7 জেনারেশন মানে কি আরো 7 বছর আগের প্রসেসর। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার তখন হচ্ছে Core i5টাও ভালো মতো কাজ করবে না, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন যে Core i3 নিলেও যাতে হচ্ছে আপনার 11 জেনারেশন বা 12 জেনারেশন নিলে আপনাদের জন্য হচ্ছে বিষয়টা আপনাদের কম্পিউটারটা বেশি লাস্ট করবে বা আপনারা বেশি দিন ইউজ করতে পারবেন, ঠিক আছে? এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। র্যামের ক্ষেত্রেও এরকম ভাগ আছে, DDR4, DDR5, DDR3 এরকম আছে। তো আবার এগুলো একটু বুঝে শুনে ভালো মতো কেনার চেষ্টা করবেন আর কি। আর স্যার, আমার একটা প্রশ্ন ছিল, আমি কি কম্পিউটার বাদে ল্যাপটপ এই কি বলে আপনার মোবাইল দিয়ে কাজ করতে পারবো? হ্যাঁ, মোবাইল দিয়েও আপনি কাজ করতে পারবেন। আমরা মোবাইল দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন, যেমন ধরেন গত ক্লাসে আপনাদেরকে দেখাই দিয়েছি কিভাবে করে আপনারা মোবাইল দিয়ে হোমওয়ার্ক সাবমিট করবেন, এভাবে করে আপনাদের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমি। তো এভাবে করে আমি হচ্ছে মোবাইল দিয়েও আপনারা কিভাবে করতে পারবেন সেটা দেখাই দিব। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কিউই ব্রাউজার, KIWI এরকম কিউই ব্রাউজার আছে, এটা সবাই ইনস্টল করবেন। এটা ইনস্টল করার পর এখান থেকে হচ্ছে ডেস্কটপ সাইটটা ওপেন করে দিলে মোবাইল দিয়েই হচ্ছে ডেস্কটপের অনেক ফিচার আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? এই ব্রাউজারটা আপনারা রাখবেন, যারা মোবাইল দিয়ে কাজ করতেছেন অবশ্যই রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? অ্যাপসটার নাম কি স্যার? আমি লিখে দিব না, আপনাদের গ্রুপে দিয়ে দিব না, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে স্যার কথা ছিল। জি স্যার, মেসেঞ্জার গ্রুপে হচ্ছে অনেকেই অ্যাড নাই, যেমন আমিও অ্যাড নাই স্যার, অনেকেই নাই। আপনি যদি স্যার কাইন্ডলি আপনাকে পার্সোনালি মেসেজ করলে আপনি একটু কাইন্ডলি স্যার যদি সবাইকে অ্যাড করে নিতেন স্যার। আমি আসলে আপনারা নিজেরা অ্যাড হওয়ার চেষ্টা করেন, ফেসবুকের যে লিঙ্কটা আছে ওটা দিয়ে অ্যাড হওয়ার চেষ্টা করেন। যদি অ্যাড হতে না পারেন সেক্ষেত্রে আমাকেই করবেন। এখন এখানে অনেক স্টুডেন্ট আছে, সবাই যদি আমাকে একসাথে মেসেজ করেন তাহলে ওটা আমার জন্য অনেক হ্যাসেল হয়ে যায়। স্যার আমি ফ্রিকোয়েন্টলি ট্রাই করতেছি কিন্তু আমি পারতেছি না হইতে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাহায্য করব, আমি তো আপনার আছি। আমি দেবাশিস স্যার, একটু দেখেন। আমি আসি তো আপনাদের সাহায্য করার। আমি জাস্ট এতটুকু বলতেছি যে আপনারা নিজেরা প্রথমে একটু ট্রাই করবেন, ট্রাই করে যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই। স্যার এখানে সমস্যাটা আমি বুঝতেছি না। এটা তো আপনি ওখানে জয়েন দিয়েছেন, জয়েন করব, কিন্তু ওই জায়গায় দেখা যায় হচ্ছে না, মানে ডাউনলোড। অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, হয়তো বা আপনার কোনো ফেসবুকে আপনি কোনো অপশনস অন করে রেখেছেন, কোনো রেস্ট্রিকশন অন করে রেখেছেন, বা অন্য কোনো বা ঠিকভাবে সমস্যার লিঙ্কটা হয়তো বা আপনি জয়েন হইতেছেন বা বের হয়ে গেছেন, অনেক ধরনের প্রবলেমই হয়। তো সেটা মানে আমি জয়েন করতেছি, আমাকে দেখাচ্ছে যে আমি আবার এই যে বের হয়ে যাচ্ছি, এরকম জয়েন করার পর বের হয়ে। হয়তো বা আপনার এন্ড থেকে কোনো প্রবলেম হচ্ছে বা কোনো সিকিউরিটি ব্যাপার আছে, তো আমি সমস্যা নেই, আপনি আমাকে মেসেজ করেন, আমি অ্যাড করে দিব। হ্যাঁ, কিছু বলতে চাই একটু। হ্যাঁ বলেন নাসির। আমি বলতেছি যে
মানে ফেসবুক গ্রুপ থেকে মেসেঞ্জারে জয়েন করার চেষ্টা করে এটা হচ্ছে মেসেজ রিকোয়েস্টে চলে যায়। আমার ক্ষেত্রে এরকম হয়েছে, এটা একটু দেখলে হয়তো বা ট্রাই করতে পারেন। মেসেজ আপনি গ্রুপে রিকোয়েস্টে অ্যাড আপনার হয়েছেন, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়েছেন, তারপর আপনার হচ্ছে কি হয়েছে? মেসেজ রিকোয়েস্টে গেছে, এরপর আমি ওটা ওনাকে এই সাজেশন আমি বলতেছি যে আপনি একটু জাস্ট মেসেজ রিকোয়েস্টে যায় দেখতে পারেন, আর কি ওইখানে হয়তো থাকতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে মেসেজ দিয়েছেন, আচ্ছা ঠিক আছে আমি দেখবো। আসলে আমি আপনাকে মেসেজ গ্রুপে দিয়েছি স্যার, আমি মানে লিংকটাই পাচ্ছি না মেসেঞ্জার গ্রুপের। আচ্ছা, এখানে হয়তো বা এখানে একজন শেয়ার করছে, আপনাদের চ্যাট বক্সে দেখতে পারেন বা গ্রুপে। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই তাহলে। আপনারা হচ্ছে এই যে গ্রুপটাতে যে গেলেন, ডাটা এন্ট্রি হচ্ছে আপনাদের 614। তো 614তে যাওয়ার পর অনেকেই হচ্ছে খুঁজে পান না। তো খুঁজে না পাওয়ার জন্য আমি হয়তো প্রথম ক্লাসেও বলে দিয়েছিলাম, কিন্তু তারপরে যদি একটু সমস্যা হয় তাহলে এখানে একটা, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে মোস্ট রেলিভেন্ট নামে একটা অপশন আছে, এটাকে আপনারা এখান থেকে হচ্ছে নিউ পোস্টটা সিলেক্ট করে দিবেন। নিউ পোস্ট সিলেক্ট করে দিলে কি হবে, যেই পোস্টটা আমার নতুন করেছি বা যেই পোস্ট আমি নতুন করেছি সেটা আগে আসবে। হ্যাঁ, আর যদি মোস্ট রিলিভেন্ট থাকে তাহলে হচ্ছে জিনিসটা উল্টাপাল্টা আসে, যেটা ও মনে করে যে যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটাকে হচ্ছে সবার আগে সাজেস্ট করে। তো এই জিনিসটাকে হচ্ছে আপনারা একটু লক্ষ্য রাখবেন, তাহলে হচ্ছে আপনারা জিনিসগুলো খুঁজে পাবেন। আমি ক্লিয়ার? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন বা ক্লিয়ার হয়ে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি বলেন স্যার আজকের হোমওয়ার্কটা কি স্যার, একটু যদি বলতেন আর একটু কষ্ট করে। না, আজকের হোমওয়ার্কটা আমি দিয়ে দিব। আমি তো বললাম যে আপনাদেরকে মেসেঞ্জার ফেসবুক গ্রুপে দিয়ে দিব, আমি হোমওয়ার্ক 2 নামে একটা দিয়ে দিব। হ্যাঁ, তবে একটু আপনাদের অপেক্ষা করতে হবে। আমার আপনাদের এই ভিডিওটা আমি আই থিঙ্ক কালকের মধ্যে দিতে পারবো। কালকে দুপুরে বা বিকালে পেয়ে যাবেন। আমার একটু কাজ আছে, একটা মিটিংয়ে জয়েন করতে হবে। তো মিটিংয়ে জয়েন করার পর আমি হচ্ছে আপনাদের একটু কাজটা শেষ করে তারপর হচ্ছে আপনাদের এটাকে আবার একটু আমাদের মানে ইউটিউবে আপলোড করে তারপর তো আপনার লিঙ্কটা শেয়ার করতে হয়, তো একটু সময় লাগবে। কাইন্ডলি একটু সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি নেক্সট ক্লাসের পর থেকে আসলে সমস্যা হবে না। কালকের মধ্যে আপনারা হোমওয়ার্ক এবং ভিডিও এবং ওই হোমওয়ার্ক রিলেটেড যে সাপোর্ট ভিডিও যদি দিতে হয় তাহলে সেটাও দিয়ে দিব। যদি আজকে কোনো সাপোর্ট ভিডিওর প্রয়োজন আছে বলে আমি মনে করি না, এটা জাস্ট এক্সেল শিটের হবে। ঠিক আছে, তো আজকে তো মোটামুটি যে সমস্ত বিষয় আলোচনা হয়েছে এগুলো আজকে হোমওয়ার্ক সাবমিট করার পরে মানে আপনি বলেছেন স্যার ফিল কালার ইউজ করতে, ফিল কালার জিনিসটা বুঝি নাই স্যার। ফিল কালারটা আপনার সিম্পল বিষয় হচ্ছে যে যেমন ধরেন যে উনি এই কালারটা ইউজ করছে না, যে বর্ডারের উপরে হেডলাইনের জন্য যেটা কালারটা ইউজ করছে এটাকেই ফিল কালার বলে। এই যে সেলের মধ্যে মানে যেটা লাইট কালার, যেটা সব জায়গায় গ্রহণযোগ্য এরকম টাইপের কালার বলতে যাচ্ছেন স্যার? হ্যাঁ, লাইট কালার বলতে আমি হালকা কালার বলতেছি। আমি যদি আবার একটু দেখাই, আমি যে প্রথমেই যে আলোচনাটা করলাম, আচ্ছা google.com থেকে যাই, যে আপনার ডিপ কালার ইউজ করলে ওটা দেখতে সমস্যা হয়। ঠিক আছে, ওটা দেখতে সমস্যা হয় বা ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ড্রাইভ ওটা অনেক সময় দেখতে কালো কালো লাগে বা হচ্ছে আপনার দেখতে একটু ব্যাড দেখায় বা খারাপ দেখায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লাইট কালারগুলো ইউজ করলে বেটার হয়। আমার আসলে অনেকগুলো মেল খোলা এবং বেশিরভাগ মেলই হচ্ছে আপনাদের স্টুডেন্টদের জন্য তৈরি করা, তো সবগুলো হচ্ছে অনেকগুলো হচ্ছে ভরে গেছে। এই যে আমি স্যাম্পল এই যে এটার মধ্যেই যাই, হ্যাঁ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কালার প্যালেটটা আছে, এখান থেকে যদি আমি দেখি এখানে অনেকগুলো কালার আছে যেগুলো খুব ডিপ। এই যে ডিপ, এগুলো হচ্ছে এগুলোর মধ্যে যদি আপনি ব্ল্যাক কালার, আমি যদি এখানে যে এই যে ডিপ কালারটা এটার মধ্যে যদি আমি কোনো ব্ল্যাক কালারের কিছু লিখি, আপনি দেখতেই পাচ্ছেন যে লেখাটাই বুঝতে যাচ্ছেন। ঠিক আছে, তো আপনারা যে টেক্সটটা ইউজ করবেন বা যেভাবে টেক্সটটার ব্যবহার করবেন, টেক্সটটা সাধারণত আপনারা অন্য কালার না দেওয়ারই চেষ্টা করবেন। ব্ল্যাক এর মধ্যেই থাকে টেক্সটটা, আমরা ব্ল্যাক টেক্সট দিয়েই কাজ করব। অনেকে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ব্লু কালার ইউজ করছেন টেক্সটের কালার, আসলে না, আপনার টেক্সটের কালারগুলো আসলে ব্ল্যাকই ইউজ করার চেষ্টা করবেন। আর হচ্ছে কি বলে ওটাকে, যে কার্সিভ ফন্টগুলো যেটা আছে, যে অনেক প্যাঁচানো ফন্টও ইউজ করছেন, এরকম আছেন অনেকে যে প্যাঁচানো ফন্ট ইউজ করছেন। আসলে প্যাঁচানো ফন্ট ইউজ করার দরকার নেই। আপনারা ফন্টের হিসেবে সিম্পলি হচ্ছে এরিয়েল বলেন বা টাইমস নিউ রোমান বলেন। টাইমস নিউ রোমানটা হচ্ছে স্ট্যান্ডার্ড
বাংলাদেশের যে কোনো প্রফেশনাল কাজের জন্য টাইমস নিউ রোমান ব্যবহার করা হয়। আর যদি অব্র বাংলা ফন্টের কথা বলি তাহলে হচ্ছে নিকশ। নিকশ যারা হচ্ছে অফিসিয়াল কাজ করেন তারা জানবেন যে সরকারি যদি কোনো জব করে থাকেন তাহলে হচ্ছে ওরা নিকশটা ব্যবহার করে। আর যদি আপনার ওই যে কি বলে ওটাকে এক্সেলের কথা বলি বা ওয়ার্ডের কথা বলি, ওটার জন্য সুতুননি এমজে আছে, ওটা ইউজ করে। তো এরকম কিছু কিছু ইংরেজি ফন্ট আছে যেমন এরিয়েল, ক্যালিবেরি, টাইমস নিউ রোমান, এগুলো আপনারা ব্যবহার করবেন। আর হচ্ছে লাইট কালার, যেমন ধরেন আমি খুঁজে পেলাম না স্যার, এখানে ট্রাই করলাম তো। জি, এই যে ধরেন এতটুকু আমি এটাকে একটা লাইট কালার দিলাম, একটা হালকা কালার দিলাম, এই যে হালকা কালারটা দিলাম এটা বোঝা যাচ্ছে। কিন্তু আমি যদি এইরকম একটা গাঢ় কালার দিই, এটার মধ্যে আমার লেখাটা বোঝা যাবে না। তো আর দেখতেও মানে ওটাকে একটু কেমন যেন লাগে। যেমন ধরেন অনেকটা মানে বেশি কালার। আর একটা কাজ করবেন, অনেকেই হচ্ছে বেশি কালার ইউজ করে, ঠিক আছে? আপনার ধরেন এইটার মধ্যে একটা কালার দিলেন, আরেকটার মধ্যে একটা কালার দিলেন, এটার মধ্যে আরেকটা কালার দিলেন, এভাবে না করে 2-3টা কালারের বেশি আপনার ইউজ করা প্রয়োজন নাই একটা এক্সেল শিটের জন্য বা একটা ফাইলের জন্য। আমি এই কথাটা বোঝাতে পারছি? বুঝেছি স্যার। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। গুগল শিটে স্যার আমি ওই যে নিকোস যে ফন্ট, এটা আমি খুঁজে পাইনি স্যার, ওটা কি নিকোস ফন্ট আপনার আলাদা করে নামায় নিতে হবে। নিকোস ফন্টটা নাই, এটা নিকোস ফন্টটা হচ্ছে বাংলাদেশের জন্য তৈরি করা হয়েছে। নিকোস ফন্টটা হচ্ছে আপনার ফন্ট পাওয়া যায় আলাদা ওয়েবসাইট থেকে, ফন্টটা নামায় নিতে হয়, ঠিক আছে? স্যার অবরোর ওয়েবসাইটে নিকোশ আছে মনে হয়। না, এটা হচ্ছে আপনার অব্র ওয়েবসাইট না, এটা হচ্ছে আপনার ওই যে ফন্ট বিভিন্ন নিকোশ বাংলা ফন্ট লিখে আপনার গুগলে সার্চ করবেন, তাহলে আশা করি পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি হয়তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর কি কোনোভাবে। আপনারা আগামী ক্লাস পর্যন্ত ট্রাই করে দেখেন, নিজে ট্রাই করে দেখলে অনেক কিছুই আসলে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো নিজের আগে ট্রাই করে দেখেন, যদি না হয় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে? আজকের তাহলে মোটামুটি আমাদের যে বেসিক ধারণার ক্লাস, ওটা মোটামুটি আজকে শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন। আর নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ যেই ডাটা নেক্সট ক্লাস কবে হবে? যেটা বললাম যে সোম আর বৃহস্পতিবার হয়, তো নেক্সট ক্লাস যেহেতু সোমবার পড়তেছে, আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে নাকি? জি জি, সপ্তাহে 2 দিন করে রাত্রে 9টা বাজে। যদি কোনো কারণে কোনো চেঞ্জ হয়, বা আমিও তো একজন মানুষ, যদি অসুস্থ হই বা অন্য কোনো কাজ থাকে, মিটিং থাকে বা কিছু থাকে, আমি আপনাদেরকে জানিয়ে দিব গ্রুপের মধ্যে বা। স্যার ঠিক আছে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আমাদের যেই ডাটা এন্ট্রির যে মূল যাত্রাটা বা জার্নিটা সেটা শুরু করতেছি, ঠিক আছে? তাহলে আসসালামু আলাইকুম। স্যার স্যার আমার একটা প্রশ্ন। জি জি বলেন। স্যার আমি মোহাম্মদ খুরশিদ আলম, চট্টগ্রাম থেকে স্যার। জি, আমি বাইরে ছিলাম, আমি এখন জয়েন করলাম আর কি স্যার। আমি আসলে ক্লাস শিডিউলটা পাইনি স্যার। আমাদের ক্লাস রুটিনটা সপ্তাহে কোন দিন হবে এটা জানলে একটু সুবিধা হতো আর কি স্যার। 2 দিন হবে, সোম আর বৃহস্পতি। আর এই ইনফরমেশনগুলো সবই আপনাদের যেই ফেসবুক গ্রুপটা আছে সেখানে দেয়া আছে, বা আপনাদের ফেসবুক গ্রুপের যেই কভার ফটোটা, ওটা দেখলেই আপনারা দেখতে পারবেন। আসলে ফেসবুক গ্রুপটার মধ্যে সবাই একটু থাকার চেষ্টা করবেন, দিনে 2-1বার যাওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন পাওয়া যায়। আর ফেসবুক গ্রুপটা একটু ভালো মতো ঘুরে দেখবেন, ঘুরে দেখলে ওখানে অনেক কিছু নিয়ম কানুন, অনেক বেশ ধরনের ব্যাপার স্যাপার বলা আছে, ওগুলো আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে রেকর্ড দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই, আপনার রেকর্ড ভিডিওটা দেখে নেবেন। আশা করি কালকে সন্ধ্যার মধ্যে আপনাদের দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো, হ্যাঁ সবাই ভালো থাকবেন। আর নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে সোমবারে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।